সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটি শিশুদের নিয়ে। আমাদের শিশু কেন, আমাদের নিয়েও আলোচনাতে ইনক্লুডেড হতে পারি আমরা। সেটা হচ্ছে স্ক্রিন টাইম, মানে আমরা স্ক্রিনের দিকে যে তাকিয়ে থাকি, সেটা হতে পারে বড় স্ক্রিন, সেটা হতে পারে ছোট স্ক্রিন। আমাদের স্ক্রিনের দিকে যে আমরা তাকিয়ে থাকছি অপলকে, আমরা কিছু দেখছি, কিছু শুনছি, এই যে আমরা স্ক্রিনের মধ্যে একদম আবদ্ধ হয়ে থাকছি, এটি শিশুদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের তো ক্ষতি হচ্ছেই, শিশুদের ক্ষেত্রে কি ঘটছে, শিশুরা কতক্ষণ স্ক্রিন টাইমে থাকবে বা কতক্ষণ তারা স্ক্রিন ব্যবহার করবে বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, সেটির কোনো মানে আসলে নির্ধারিত সময় আছে কিনা, সেটা আমরা কি সায়েন্টিফিক্যালি কি বলা হয় যে কতটুকু সময় আমরা শিশুদেরকে অ্যালাউ করব, এবং এর ফলে কি কি মানসিক এবং শারীরিক ক্ষতি হতে পারে। তো আমরা যেটা শুনতে পাচ্ছি যে চোখের ডাক্তারের কাছে অনেক ভিড় হচ্ছে এখন শিশুদের, এর মধ্যে শিশুরাও অনেক ভিড় করছে। তো সেই বিষয় নিয়ে আমাদের অতিথিরা আজকে আলোচনা করবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছে, তাদের একজন হচ্ছে ডক্টর শানুর হোসেন। তোমাকে স্বাগত। শানুর একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাজ করছে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন হিসাবে। আরেকজন হচ্ছে রেজিনা পারভিন, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। রেজিনা অনেকবার এসছে আমাদের অনুষ্ঠানে এবং সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে, এবং আমরা প্রশিক্ষণও নিয়েছি অনেক দিন একসাথে। তো দুজনকেই স্বাগত। তোমরা কি আগে বলতে চাও? আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, তোমরা ডিসাইড করো কে আগে বলবে। আমি শুরু করি ম্যাডাম, অসুবিধা। তো মানে এটা আমার মনে হয় সকল বাসায় সকল পরিবারেরই কমন প্রবলেম, যে বাচ্চাদেরকে স্ক্রিন থেকে দূরে রাখা যাচ্ছে না। কিন্তু আমি দেখি যে কাউকেই স্ক্রিন থেকে দূরে রাখা যাচ্ছে না, মানে বড়দেরও একই প্রবলেম। তো এটার যে টাইম আপনি যেটা ইন্ট্রোডিউস করছিলেন, যে এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি, যে যেমন ধরেন কোন বয়সের বাচ্চা, তাদের জন্য কিছু প্রয়োজনীয় ব্যাপারও আছে। তো যদি আমরা সকল স্ক্রিন বন্ধ করে দিই, তাহলে ওরা সেই জায়গা থেকে যা লার্নিংয়ের ব্যাপার আছে সেটা তো ওদের কাছে আসছে না। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি এমন হয় যে ওরা নানান কিছু লার্ন করবে বিধায় আমরা ছেড়ে দিয়ে রাখলাম, যেটা অনেক সময় পরবর্তীতে প্রবলেম তৈরি করছে, তাহলে ওরা কোন কন্টেন্ট থেকে কোন কন্টেন্টে, কোন চ্যানেল থেকে কোন চ্যানেলে চলে যাচ্ছে, এবং এরা একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। যখন একটা বিষয় মানুষ দেখছে, তখন অ্যাড হিসেবে অন্যান্য ব্যাপারগুলো অটোমেটিক্যালি আসতে থাকে। তো একটা শিশু বাচ্চা ও তো এগুলোকে স্ক্রিন আউট করতে পারে না যে আচ্ছা এই ব্যাপারটা এটার সাথে রেলিভেন্ট নয়, তো সুতরাং এটা আমি দেখবো না। ও হয়তো এটার মধ্যে ক্লিক করলো, তো তখন ওই জাতীয় বিষয়গুলোর মধ্যে ও ঘুরে ফিরে আটকাতে থাকবে। তো এভাবে দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্ক্রিন টাইম অ্যাকচুয়ালি আনম্যানেজেবল হচ্ছে, যেটা হয়তো ধরেন নর্মালি 5 থেকে 7 বছর বয়সী বাচ্চারা তো নানান কিছু শিখতে শুরু করে। তো ওদের জন্য রেকমেন্ডেড যেমন হ্যাঁ ডেইলি 1 ঘন্টা তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো স্ক্রিন থেকে শিখতে পারে, দেখতে পারে এটা। কিন্তু যখন এটার মধ্যে মানুষ ঢুকছে, স্ক্রিন যারা ডিল করে তাদের যেমন একটা ফিলোসফি এটা, যে আমরা কত বেশি মানুষকে স্ক্রিনের মধ্যে আটকে রাখতে পারি, বিকজ দিস ইজ দেয়ার বিজনেস, রাইট? তাহলে বাচ্চা তো সেটা বুঝবে না যে এটার মধ্যে কি কারণে কিভাবে ওর কাছে আসছে। তো ও মজা পাচ্ছে, ও স্টিমুলেটেড হচ্ছে এবং ও আটকে যাচ্ছে। তাহলে যত বেশি এইভাবে রিসার্চ করেই কিন্তু বের করে যে কিভাবে আটকে রাখা যায়। হ্যাঁ, মানে যেমন আমার কাছে একটা ছেলে আসছিল, ও যেমন ও বলছে যে আমি, মানে ওর ইয়েটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, বলে আমি এই পেশাটা ছেড়ে দিতে চাই। মানে বহু কষ্ট করে পড়াশোনা শেষ করেও এখন কাজে যাবে। তো ওর বক্তব্য হলো আমি এটা ছেড়ে দিতে চাই বিকজ এটা আমার কাছে এক্সট্রিমলি আনএথিক্যাল মনে হয় এখন। বিকজ আমাদের যত বড় বড় চাকরি আছে, সব চাকরির প্রধান অবজেক্টিভ হলো তুমি মানুষকে কত বেশি স্ক্রিনের মধ্যে আটকে রাখতে পারো, সেটাই তোমার টাস্ক। ওকে, তাহলে এটা আমি কেন করব? এটা তো আমি বুঝতে পারছি যে এটা মানুষের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো ও তখন সব কিছু বিশ্লেষণ করে যেমন সিদ্ধান্ত নিচ্ছে যে আমি দরকার হলে আরও একবার ইঞ্জিনিয়ারিং পড়বো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, যেটা দিয়ে আমি মানুষকে ট্রুলি হেল্প করতে পারি, এরকম। তো এখন এই ব্যাপারগুলোর নীতি নৈতিকতা সহ নানান ব্যাপার, যেটা মানে যে সমস্ত কাউন্সিলগুলো আছে পৃথিবীব্যাপী, তাদের সকলের ভাবনার ব্যাপার। এবং রিসেন্টলি কিন্তু আমেরিকান একটা কোর্টেও এরকম বিষয় এসছে যে এই সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের পুরো সমাজকে, পুরো জীবনকে প্রভাবিত করছে, মানে এটা কতটা জাস্টিফাইড। হ্যাঁ, দ্যাট শুড বি রিভিউড একটা অ্যাকচুয়ালি। ফোন নিয়ে আসি। জি, থ্যাংক ইউ। একটা ফোন নিয়ে আসি না। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
যে কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো হ্যাঁ, খুবই পছন্দ করি কেউ কথা বলতে চাইলে। হ্যাঁ, প্লিজ। আচ্ছা। আসলে ম্যাম কথা বলতে চাচ্ছিলাম, আমার হাজবেন্ডের সাথে বিয়ের আগে আমার রিলেশন ছিল, 6 মাসের মতন আমার রিলেশন। হুম, রিলেশনের পরে আহ, একদিন সে আমার বাসায় আসে, তার মধ্যে আমাদের দুজনের সম্মতিতে আমরা একে অপরের কাছাকাছি, খুব কাছাকাছি পৌঁছাই। এখানে পৌঁছানোর পর থেকে আমি এক পর্যায়ে প্রেগনেন্ট বা বেবি কনসিভ করি। তখন বিষয়টা আমি যখন ওরে জানাই, তখন ও বিষয়টা পুরোই অস্বীকার করে। হুম, তখন আমি ওরা অস্বীকার করার পরে আমি ওরা অনেক বোঝানোর চেষ্টা করি। চেষ্টা করার পরে আমি বলি ওর ফ্যামিলিতে শেয়ার করতে, ও শেয়ার করে নাই। বরঞ্চ ওর ফ্যামিলিতেও একটা মিথ্যে কথা বলেছে, একটা সত্য ডাকতে গিয়ে হাজারটা মিথ্যে কথা বলে ও আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে। আচ্ছা, তো চেষ্টা করার পরে আমি এখানে পুলিশের কাছে যাই, থানায় গিয়ে থানা পরামর্শ করে আমি ওদের বাইক পর্যায়ে ওদের বাসায় গিয়ে উঠি। বাসায় গিয়ে ওর পরিবারের সাথে কথা বলার পরে ওর পরিবারে আমাকে সেখানে অনেক মারধর করে। আহা, মারধর করে এক পর্যায়ে আমাকে আধা একবারে কবরেই পাঠিয়ে দিচ্ছে। আমি মরেই গেছিলাম, প্রায় মরার দুয়ার থেকে আমি ফিরে আসছি। ফিরে এসে আমি মেডিকেলে ভর্তি ছিলাম, রিপোর্ট টিপোর্ট নিয়ে আমরা থানায় গেছি। থানা থেকে আমার ওনারা কোর্ট দেখাই দিচ্ছে, আমি কোর্টে মামলা করে দিই ওর নামে। নারী ও শিশু নির্যাতনের মামলা করি, 9-1 7 ধারা মামলা হয় ওর বিরুদ্ধে। হুম, মামলার 2.5 মাস পরেও গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে ওর ফ্যামিলি এসে আমার সাথে আপোষ হয়, আমিও আপোষ হই। আপোষ হওয়ার পরে আমার ওর ফ্যামিলি জিজ্ঞেস করে যে আমি কি চাই। অনেকে বলেছে আমি টাকা পয়সা নিয়ে ওরে ছেড়ে দিতাম, কিন্তু আমি টাকা পয়সা নিই নাই। আমি ওরে চেয়েছি, আমি ওরে ওর সাথে সংসার চেয়েছি, ওরে চেয়েছি, আমি ওরে দাবি করেছি। পরে ওর ফ্যামিলি আপোষ হয়। আপোষ হয়ে বিয়ে পড়ায়, মানে ওরে পরে জামিন করায়, জামিন করায় বাসায় নেওয়ার পরে ওরে কাজী ডেকে বাসায় নিয়ে আমাদের বিয়ে পড়ায়। বিয়ের 1 মাস পর ওর ফ্যামিলি ওরে মানে ফলসাতুরি করে আমার কাছ থেকে দূরে সরাইয়া দেয়, বলতে 1 মাস পরে ওর ফ্যামিলি ওরে দেশের বাইরে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে আমি ওর চলে যাওয়ার 1 মাস পরে আমি আবার বেবি কনসিভ করি। বেবি কনসিভ করার পরে ওর ফ্যামিলিতে যখন জানায়, তখন ওর ফ্যামিলি একটা ষড়যন্ত্র করে ওরে সহ ওর সাথে নিয়ে একটা ষড়যন্ত্র করে আমার ওই বাচ্চাটাকে আবার দ্বিতীয়বার মানে বাচ্চাটাকে মানে নষ্ট করার জন্য আমাকে বাধ্য করা হয় এক পর্যায়ে। তো বাধ্য করার পরে আমিও চিন্তা ভাবনা করলাম, এক পর্যায়ে চিন্তা ভাবনা করে নিজের দিকটাও বিবেক বিবেচনা করে এক পর্যায়ে আমিও রাজি হলাম। ঠিক আছে, ও তুমি যা বলবে আমি তাই করব, ঠিক আছে। তখন ও আমাকে ভিডিও কলে রেখে আমাকে মানে বাচ্চা নষ্ট হবার ওষুধ খাওয়ায়, আমি ওষুধ খাই। তখন এখানেও আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। বাচ্চা নষ্ট হয়ে যাবার পরে ওই আমারে এক পর্যায়ে বলে আমার বাড়ি থেকে মানে ওর বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, চাকরি করে ওর পাশে একটু সাপোর্ট দেওয়ার জন্য। আমিও চিন্তা ভাবনা করে মানে ইয়ে করে যেতে চাইনি। তারপরে ওর ফ্যামিলি দেখতেছে যে আমি এমনি এমনি বের হই না, আর বিভিন্ন ধরনের অপমান অপদস্থ চোরের অপবাদ অপমান দিয়ে আমাকে বাড়ি থেকে এক পর্যায়ে বের করে দেয়। তখন বের হয়ে আসি, বের হয়ে এসে আমি এখানে সেখানে যেখানে পাচ্তেছি আমি চেষ্টা করতেছি চাকরি খোঁজার বা চাকরি নেওয়ার বা নিজে একটু ঠাঁই নেওয়ার। কিন্তু আমি চাকরি হলে আমার থাকার জায়গা হয় না, থাকার জায়গা হলে চাকরি হয় না। আজকে দেখ মানে 6 বছরের মতন হবে ওর বিদেশ যাওয়ার পর থেকে, ওদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আমার লাইফটা এভাবেই চলতেছে। আমি কোথাও গিয়ে নিজের মতন করে সেটেল হতে পারছি না। ও আমারে ঠিক মতন ভরণ পোষণ দিচ্ছে না এবং যোগাযোগও রাখছে না। এরপরে তার পরিবারও আমার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না। আমি যে তাদের বাড়ির বউ, বউ হিসেবে আমি কোথায় আছি, কেমন আছি, আমার শ্বশুর বাড়ির লোকজনদেরও মাথা ব্যথা নেই, আমার হাজবেন্ডেরও কোনো মাথা ব্যথা নেই। তারপরেও এর ভিতরে মানে ভরণ পোষণ এর ভিতরেও মাঝে মাঝে ওর যদি মন চায় যোগাযোগ করে। এর ভিতরেও কিছু ভরণ পোষণ মাঝে মাঝে কোনো মাসে দেয়, কোনো মাসে দেয় না। গত 5 থেকে 4 মাসের মধ্যে ভরণ পোষণ মোটামুটি যায় দিয়েছে। গত 1 মাস ধরে সে আমারে মানসিক ভাবে এত প্যারা এত যন্ত্রণা দিচ্ছে যে যে তার বিরুদ্ধে যে মামলা আছে ওই মামলা তোলার জন্য আমার এক পর্যায়ে প্যারা দিতেছে। দ্বিতীয়ত ওই বিভিন্ন রকমের মানুষের কথাবার্তা, মানুষে আমার সম্বন্ধে ওরে ভুলভাল কথা বলে, ওই বিভিন্ন রকমের ভুলভাল মানুষের কথা শুনে মানুষের সাথে যোগাযোগ করে আমাকে নানান ভাবে ভুল বুঝিয়ে আমার সঙ্গে ওই আজকে গত 1 মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রাখছে। এই মাসের আজকে 22 তারিখ, আমাকে এখন পর্যন্ত কোনো কানাকড়ি পয়সা কিচ্ছু দেওয়া হচ্ছে না। এর মধ্যে আমার সাথে সে যোগাযোগও বন্ধ রাখছে। আমি এমন কোনো বিকল্প রাস্তা নাই যে চেষ্টা করি নাই তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই সে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে না। কিন্তু সে যে কারণে ভুল বুঝে আছে আমি বুঝতে পারছি যে কি কারণে। তো আমি আমি নিজে ভাবতেছি যে আমি তার সাথে কথা বলে আমি এটা সমাধান করতে চাই। কিন্তু মানুষ যদি ভুল করে, একটা ভুল শুধরাবার তো একটা সুযোগ দেয়, ওই আমাদের সেই সুযোগটাও দিচ্ছে না। আমি যে কোনো আইডি দিয়ে ফোন দিলে সমস্ত ফোনও ব্লক করে এবং মানে কেটে দেয়, ব্লক করে দেয়, কিন্তু কথা আমার সাথে বলতেই চায় না।
এই বিষয় নিয়ে আমি ওর ফ্যামিলির সাথে কথা বললে ওর ফ্যামিলির কাছে কোনো সাপোর্ট পাই না। ওর ফ্যামিলির কাছে সাপোর্ট না পাওয়াতে আমি সেনাবাহিনীর ক্যাম্প, কোর্ট, এরপরে থানায়, এমন কোনো রাস্তা নাই যে, এমন কোনো মানুষ বাকি নাই যে আমি কারো কাছে যাই নাই। কিন্তু আমি কোথাও থেকে কোনো সাজেশন আমি পাচ্ছি না। সবাই একই কথা আমারে বলছে যে সে বিদেশ। এখন সে যদি তোমার সাথে ইচ্ছা করে কথা না বলে, এটা আমাদের কিছু করার নাই। তারপরও থানা থেকে ওর ফ্যামিলিতে কালকে ডেকে দেওয়া হয়েছে। ডেকে ওর ফ্যামিলিতে বলা হয়েছে যে তারা যেন তার ছেলেরে বুঝায় এবং সে যেন আমার সাথে যোগাযোগ করে এবং আমার ভরণ পোষণ ঠিকঠাক মতন দেয়। এবং তার ফ্যামিলিও তার সাথে ব্যবসা নিয়ে কথা বলতেছে না এবং সেও আমার সাথে যোগাযোগ করতেছে না। বর্তমানে আমার যে চিকিৎসা ম্যাডাম, আমার মানে কি বলবো, আমার মানে নিজের জীবন নিজে দেওয়া ছাড়া আমি আর বেঁচে থাকার মতন কোনো দ্বিতীয় কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমার দুর্বল জায়গা একটাই, এই মানুষটাকে আমি প্রচন্ড ভালোবাসি। আর ভালোবাসি বলেই মানুষটা আমার এই দুর্বল জায়গাটাই আমারে বারবার ছুরি দিয়ে আঘাত করছে, বুঝছেন? আমার এটাই সমস্যা। আমি মানে পারতেছি না। বর্তমানে আমি যে সিচুয়েশনে আছি, আজকে একটা সপ্তাহ ধরে আমি না খাওয়া। এই মানুষটার সাথে আমি শেয়ার করতে চাইলে আমি শেয়ার করতে পারি না। এই মানুষটা আমার সাথে যোগাযোগ রাখে না এবং ভরণ পোষণ তো নাই, ওই তার পরিবারের কাছেও কোনো সাপোর্ট নাই। মানে এরপরও থানা পুলিশের কাছে আমি কোনো একটু সাজেশন থামাই তোমাকে। তোমার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার বাবা নাই। আমার বাবা 2007-এ মারা গেছে, তখন আমি আচ্ছা। ক্লাস 3-তে পড়ি। আর আমার আচ্ছা। পরিবারে আমরা 3 বোন 2 ভাই আর আম্মু আছে। আম্মু খুব অসুস্থ, জানি না হায়াত আর কয়দিন আছে, তারপর অতিরিক্ত অসুস্থ। মানে তোমাদের আর্থিক অবস্থা কেমন? আমাদের আর্থিক অবস্থা ওই এমনেরই, মানে কোনো মতো টেনে খিচে চলে আর কি। কারণ আমাদের পরিবারের সংসারটা চলে আমার ভাইয়ের উপরে ডিপেন্ড করে। আচ্ছা। ভাই 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 বিয়ে করেছেন? না ভাইয়েরও না সংসার না, আছে? ভাই বিয়ে করে নাই, বিয়ে কিন্তু করেনি। ওই যে ফ্যামিলির অভাব অনটনের কারণে তারাও আমরা বিয়ে করাতে পারতেছি না। কিন্তু সে আচ্ছা। বিয়ে করার জন্য মানে এক পায়ে খাড়া, কিন্তু ওই যে সমস্যার জন্য আমরা তারে বিয়ে করাতে পারছি না। মানে তোমরাও ওর বিয়েটা আটকিয়ে রেখেছো? তোমরা ওকে বিয়ে করতে না, মানা করছো? আমরা আটকাই রাখি নাই। ওই যে বিয়ে করালে তো আর হয় না, পরের একটা মেয়ে আনলে তো ওরে কিছু না কিছু সম্মান বা যোগ্যতা দিয়ে আনতে হয়। ওই যে ফ্যামিলির কিছু টানাখিচার আর্থিক সমস্যার কারণে আমরা তারে বিয়ে করাতে পারছি না। ভাইয়ের বয়স কত? ওর বয়স কত, 21 কি 22 হবে। আর এরকম। তুমি কত নাম্বার সন্তান? আমি বোনের মধ্যে মেজো। আমরা 2 বোন বড়, তারপরে আমার ভাই যেটা বড় সে, তারপর আচ্ছা। আমার একটা ছোট বোন, তারপরে সবাই ছোট আমার ভাই। তোমার এখন বয়স কত চলছে? আমার আনুমানিক বয়স চলতেছে 26, আর আমার আইডি কার্ড অনুযায়ী চলতেছে 30। আইডি কার্ড অনুযায়ী 30? হ্যাঁ, আর আনুমানিক আমার 26 চলতেছে। তাহলে আইডি কার্ডে বেশি কেন? এটা আমার বাবা মা যখন জন্ম নিবন্ধন করছে তখন নাকি ওনারা বয়স বাড়ায় দিয়ে করছে। ইউজুয়ালি তো বয়স কমানো হয়, তোমারটা বাড়ানো হলো কেন? এটা জানি না, কিন্তু তুমি বাবা মা পড়াশোনা কি করেছো বলো তো? আসলে খুব ছোটবেলা বাবা মারা গেছে, তো আমি হ্যাঁ। তেমন একটা পড়াশোনা করতে পারিনি। আমি 4 পর্যন্ত পড়ছি। আচ্ছা আচ্ছা। আর যাকে তুমি বললে যে তুমি গ্রহণ করেছিলে স্বামী হিসেবে, তার পড়াশোনার যোগ্যতা কেমন? তার পড়াশোনা সে ইন্টার পর্যন্ত পড়েছে, কিন্তু ইন্টারে মনে হয় পরীক্ষা দেয় নাই, কিন্তু আচ্ছা। ইন্টার পর্যন্ত পড়েছে। ওকে। তাহলে তো সেও এখন বাইরে গিয়ে কি করছে তুমি জানো না? না কোনো 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 সে কাজ দেশের বাহিরে আছে, কি কাজ করছে সেটা আমি তোমার কোনো ধারণা নেই, এবং কোন দেশে আছে সেটা বলতে হবে না, কিন্তু তুমি কি জানো কোন দেশে আছে? হ্যাঁ জানি। আচ্ছা, ওকে। হ্যাঁ, তুমি এখন আমাদের যেহেতু একটু পরে বিরতির সময় হয়ে যাবে, তোমাকে কিছু প্রশ্ন করা দরকার, আমাদের অতিথিরা প্রশ্ন করবেন। তুমি আসলে আমাদের কাছ থেকে এক্স্যাক্টলি কি জানতে চাইছো বলো তো? তোমার তো খুব কষ্টে আছো, তা তো বুঝতেই পারছি, কিন্তু আমাদের এই ফোরাম থেকে তুমি কি জানতে চাইছো? আপনাদের এই প্রোগ্রাম থেকে আমি জানতে চাইছি, কারণ আমি আইনগতভাবে যত বিকল্প রাস্তা আছে আমি তো সব সবই ব্যবহার করেছো। করেছি, কিন্তু আমি চাইতেছি যেটা আমি পারতেছি না তাদের মাধ্যমে সমাধানে আসতে, আমি চাইতেছি সংসারটা টিকানোর জন্য। কিন্তু এখান থেকে আমি চাচ্ছি যে আপনারা তার কোনোভাবে মানে লাইভে তার কিছু কুকীর্তির ইয়াগুলা তুলে ধরতে, আর এখান থেকে তার সরি ভুলটা আমি সরি সরি, ভাঙাতে। মানে লাইভের থ্রুতে তার কুকীর্তি, এই প্রোগ্রামের মধ্য দিয়ে কুকীর্তিটা ধরা হোক, এটা তুমি চাচ্ছো? না, আমি মানে চাচ্ছি যে সে আমারে যে কারণে ভুল বুঝে আছে, আমি চাচ্ছি লাইভে তার সম্বন্ধে এ ধরনের কথাগুলো একটু বলতে, যে সে যা আচ্ছা, করছে তুমি লাইভে সেটা সে ওটা ভুল শেয়ার করছে। করতে চেয়েছো। হ্যাঁ, শেয়ার live-এ করলে share কি করতে হবে, মানে এর দ্বারা তোমার কি প্রাপ্তি হবে? তুমি কি পাবে এখান থেকে? এখান থেকে কি কোনো সমাধান পাওয়ার কোনো আশা নেই?
না, সমাধান তো খুবই কঠিন একটা সমস্যায় আমরা মনে হচ্ছে যে আমরা ঢুকে গেছি, কিন্তু তুমি মানে এখান থেকে তোমার মনে হচ্ছে যে তুমি এখান থেকে কোনো কোনো উপদেশ চাচ্ছ নাকি কোনো মানে নির্দেশনা চাচ্ছ, কি চাইছো তুমি? আমি নির্দেশনা চাচ্ছি। আচ্ছা, তো তুমি, আমি জানি না আমাদের অতিথিরা কতটুকু এখানে সাহায্য করতে পারবেন বা আমি পারবো, একটু লাইনে থাকো, ওনাদের কোনো প্রশ্ন থাকতে পারে তোমার কাছে। রেজিটার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, মানে আপনার কোনো বান্ধবী বা মানে কেউ আছে কিনা যাদের সাথে আপনি একটু মন খুলে কথা বলেন, শেয়ার করেন, এরকম কেউ আছে? আস্থার জায়গা, আস্থার মানুষ, পরিবার ছাড়াও থাকে না আমাদের অনেক সময়, বান্ধবী থাকে, কাছের কেউ থাকে যে আমাকে বোঝে, কষ্টের সময় পাশে থাকে, এমন কেউ আছে? হ্যালো, জি জি, প্রশ্নটা শুনেছো তুমি? আমি পুরোপুরি শুনতে পাইনি। আচ্ছা, আপনার মানে আত্মীয় স্বজন ছাড়া কোনো বান্ধবী আছে কিনা, বা আপনাকে মানে আপনার কষ্টের সময় আপনার পাশে থাকবে বা থাকে, এমন না কেউ না আছে না, যার কাছে না আপনি না, একটু এরকম শেয়ার কেউ করতে আমার পারেন? পাশে নাই। কেউ নেই? এরকম কেউ পাশে নাই, জানেনই তো, বিপদে পড়লে আর কেউ পাশে থাকে না। এখন আমার পাশে এরকম আল্লাহ ছাড়া আর বলতে কেউ পাশে নাই আমার। ওকে, কোনো প্রশ্ন আছে? আপনার আপনার বিশেষ গুণাবলী কি কি আছে বলে আপনার মনে হয়? শুনতে পেয়েছো প্রশ্নটা? না, শুনতে পাইনি। মানে আপনার বিশেষ কি কি গুণাবলী আছে যেটা অন্যান্য মানুষ থেকে আপনাকে আলাদাভাবে চেনা যায়, এরকম কোনো গুণাবলী আপনার আছে? আপনি এটা ভেবেছেন বা আপনি এটা বলতে পারবেন একটু? জি ম্যাম, আমি বুঝতে পারি নাই। তোমার কোনো গুণাগুণ, তোমার কোনো, হয় না আমাদের, আমরা ভালো রান্না করতে পারি, ভালোভাবে মানুষের সঙ্গে মিশতে পারি, বা আমি খুব সততা বজায় রেখে চলি, তোমার কোয়ালিটি গুলো কি কি আছে তোমার গুণ? হ্যাঁ হ্যাঁ, আমি আমার আল্লাহ দিলে সব ধরনেরই মানে ট্যালেন্ট আছে। আমি রান্না বান্নাও ভালো পারি। তারপরে মানে ট্যালেন্ট বলতে আমি পড়াশোনা না জানলেও আমি একজন শিক্ষিত মানুষরাও একটু ইয়ে করতে পারি, আমার ভালো আচ্ছা, ট্যালেন্ট আছে। তুমি শিক্ষিত মানুষকে কি করতে পারো? মানে পড়াশোনা না জানলেও হ্যাঁ। একজন শিক্ষিত মানুষের চেয়েও ভালো কিছুটা ট্যালেন্ট আমার ভিতরে আছে, এদিক দিয়ে আমি অনেকটা গর্বিত। আচ্ছা, ভেরি গুড। আর কোনো প্রশ্ন ঠিক আছে? আছে। আচ্ছা, আমি একটু জানতে চাইছিলাম যে তোমার তো, তুমি বললে যে আমি আমার হাজবেন্ডকে বলেছি যে বিয়েটা যাতে করে সে রাখে, হ্যাঁ, তুমি দুটি সন্তানও ধারণ করেছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি সে তাদেরকে পৃথিবীর আলো দেখাতে পারোনি। সেটা নিয়ে তো তোমার কষ্টের মানে সীমা পরিসীমা নেই, বোঝাই যাচ্ছে। তবে একটা ম্যারেজ বলো বা একটা সম্পর্ক বলো, এটা তো দুজনের ইচ্ছে ছাড়া যে হয় না, এটা তো তুমি বোঝো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দুজনের ইচ্ছাতেই হয়েছে। না, এটা যে আমি হয়েছিল, একা কিন্তু তার বলতে পরবর্তীতে পারবো না। তুমি যে কিছু কিছু জিনিস ফেস করলে, তাই না, যে তোমাকে জোর করে বাচ্চাটাকে অ্যাবর্শন করানো হলো, কিংবা তোমরা ভুল করে ফেলেছিলে, বিয়ের আগে তোমরা শারীরিকভাবে সম্পর্ক করে ফেলেছিলে, কিন্তু তুমি যেহেতু মানে কনসিভ করে ফেলেছিলে, কিন্তু সেই শ্রদ্ধাটা কিন্তু সে দেখায়নি তোমার প্রতি বা তোমার সন্তানের প্রতি, অনাগত সন্তানের প্রতি। তো সেই জায়গাটাতে তুমি তার প্রতি তোমার শ্রদ্ধাটা কি কাজ করে কিনা? তুমি খুব ভালোবাসো বলছো, কিন্তু শ্রদ্ধা কি করতে পারছো? শ্রদ্ধা বলতে কি, আমি ম্যাডাম, সে আমার সাথে এত এত অপরাধ করার পরেও আমার কেন জানি তার প্রতি বিশ্বাসটা কমছে না, ভালোবাসাটা কমছে না। কেন বলো তো? জানি না সেটা, আমি সেটা একমাত্র আমার শ্রদ্ধা আল্লাহ কি বলতে আছে? পারবে। রেসপেক্ট কি করতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমার তার প্রতি যথেষ্ট, স্বামী হিসেবে তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে। কেন এবং শ্রদ্ধাটা কেন কাজ করছে বলো তো একটু? সেটা আমিও জানি না ম্যাডাম, যে মানুষটা আমাকে এত কষ্ট দেওয়ার পরেও এই মানুষটার প্রতি আমার এত শ্রদ্ধা ভক্তি কেন, এত ভালোবাসা কেন, এটা আমি নিজেও জানি মানে না। তুমি কি শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে পার্থক্য করতে পারছো? ভালোবাসা আর শ্রদ্ধা কিন্তু এক জিনিস নয়। না, দুটোই আলাদা। হ্যাঁ, বলো তো, শ্রদ্ধা আলাদা, শ্রদ্ধার ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি? শ্রদ্ধার ভালোবাসাটার মধ্যে পার্থক্যটা কি আসলে আমার ততটা জানি না, কিন্তু আমি শ্রদ্ধাটা আমার আছে, এই জন্য শ্রদ্ধাটা তারে আমি করি, সে যত খারাপই হোক দিন শেষে গিয়ে সে আমার স্বামী। না না, সেটা তো সম্পর্কের জায়গা থেকে, কিন্তু মানুষটাকে, তোমার স্বামী তো একটা সম্পর্কের জায়গা থেকে বলছো, বাট ওই মানুষটাকে তুমি কি কারণে শ্রদ্ধা করছো? ওই মানুষটার কিছু গুণাগুণ, কিছু তার মধ্যে কিছু ভালো জিনিস, ভালো বৈশিষ্ট্য কি আছে যার জন্য তুমি তাকে শ্রদ্ধা করতে পারছো? কি আসলে বৈশিষ্ট্য? মানুষটার সাথে বিয়ের আগেও মানুষটা আমার সাথে অন্যরকম একটা কেয়ারিং দেখাইছে, বিয়ের পরেও মানুষটা আমাকে
শ্রদ্ধাটা আমি এজন্যই করছি, বিয়ের পর সে আমার সাথে 1 মাস সংসার করেছে। 1 মাসে তার সাথে আমার খুনসুটি গুলা, ওই স্মৃতিগুলোই আমাকে মানে শ্রদ্ধাটার দিকে নিয়ে যাচ্ছে। কারণ মনে হচ্ছে যে এটা কি শ্রদ্ধা না আকর্ষণ, কি বলবে তুমি? আমি জানি না এটারে কোনটা বলে, কিন্তু আমি এটারে আমার দিক থেকে আমি শ্রদ্ধাই মনে করি। আচ্ছা, ওকে। এটা কি কোনো মায়া কিনা? আচ্ছা, আপনার সাথে ওনার যে সম্পর্ক যেটা বলছিলেন খুনসুটি, এবং ওনাকে আপনি এখনো ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তো এটা কি শ্রদ্ধা নাকি তার প্রতি একটা মায়া, নাকি আপনার একটা অবলম্বন সে? এটা আমার প্রতি আমি একদিক দিয়ে শ্রদ্ধাও বলবো, দ্বিতীয়টা তার সাথে ওই যে সময়গুলো কাটানোর যে একটা মায়া সেটাও আছে। সব মিলিয়ে তার প্রতি আমার এই শ্রদ্ধা ভক্তিগুলো কাজ করে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিল এই জন্যই মানুষটাকে কোনো আমি প্রশ্ন ভুলতে আছে? পারছি না, ছাড়তেও না, পারছি ঠিক না। আছে। বিরতি প্রায় সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা ছেড়ে দিই ওকে, না প্রশ্ন না থাকলে। ডিসকাস করি আমরা। অনেক অনেক ধন্যবাদ তোমার প্রতি, আমাদের অনেক অনেক তোমার প্রতি অনেক শ্রদ্ধা রাখছি। হ্যাঁ, তুমি যে সুন্দর করে তুলে ধরেছো, খুব অকপটে, খুব সত্য ভাষণ দিয়ে, এটার জন্য অনেক অনেক তোমার প্রতি আমাদের ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা থাকলো। আমরা আলোচনা করব, আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে এসে আলোচনা করব। তো আমরা বিরতি থেকে ঘুরে আসি। হ্যাঁ, বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছিলাম সেটা হচ্ছে যে শিশুদের জন্য স্ক্রিন টাইম কতটুকু হওয়া উচিত এবং তাদের মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্টের জন্য মানে শিশুদের স্ক্রিন টাইম কোনো সাহায্য করে কিনা, কোনো ক্ষতি করে কিনা, তাদের মানসিক বা শারীরিক কোনো ক্ষতি করে কিনা স্ক্রিন টাইম বেশি হলে, সেটা নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম। কিন্তু একজন দর্শক বন্ধু কল করাতে আমাদের একজন অতিথি কিছুটা আলোচনা করতে পেরেছেন, কিন্তু অন্য অতিথি আলোচনা করতে পারিনি। কিন্তু আমরা যে ফোনটা পেয়েছি, আমার মনে হয় দর্শক বন্ধু আমাদের সঙ্গে আছেন, হয়তো দেখছেন স্ক্রিনে, সে আবার স্ক্রিন টাইমে আসছে, স্ক্রিনে হয়তো দেখছো তুমি। আমরা তোমার ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করব, আমাদের অতিথিরা যারা আছে তারা আলোচনা করবে। তো আমি প্রথম রেজিনার কাছে যাই, তুমি কিছু বলবে এই দর্শকের ফোনের হ্যাঁ, আমার ওনার কথা শুনে মনে হয়েছে যে উনি মানে একটা টানাপোড়েনের মধ্যে আছেন, অনেক দিন ধরে ধৈর্য ধরেছেন কিন্তু এখন আর পারছেন না। সাইকোলজিক্যালি উনি ভালো নেই, এটা ওনার যে ঘটনা বলছিলেন বর্ণনা থেকে তো বোঝাই যাচ্ছে। কোনো একটা মানুষ মামলার পিছনে ছুটছে, কখনো কোর্টে যাচ্ছে, কখনো থানাতে যাচ্ছে, এবং এখানে বিট্রাল একটা ব্যাপার। বিয়ের শুরু থেকে আগে থেকেই কিন্তু ওনার যে স্বামী, তার সাথে ওনার কিন্তু বোঝাপড়ার জায়গায় সবসময় জোর করে ধরে রাখা, আঁকড়ে থাকা, এরকম একটা ব্যাপার। তো এটা মানে ওর আসলে দিক থেকে হ্যাঁ, ওর আঁকড়ে দিক থেকে, আঁকড়ে হ্যাঁ। রাখার একটা এবং ব্যাপার। উনি যে হাজবেন্ড যেটা করছিলেন এটা নৈতিকতা বিরোধী কাজগুলো, অ্যাক্টিভিটি, কারণ এখানে বিশ্বাসটা নেই। কারণ যে মেয়েটা যেভাবে বলছিলেন সেখানে হাজবেন্ডকে কোথাওই দেখা যায়নি, ভালো কিছু ওই দিক থেকে আমরা শুনতে পাইনি তেমন। তো এই জায়গা থেকে, এবং সে এখন বিদেশে আছে, ইভেন তার পরিবারের কেউই কিন্তু সহযোগিতা নাই, মানে শ্বশুরবাড়ির তাকে অনেকে আছে না যে একটু ফিল করে, আচ্ছা একজন হয়তো কোনো যা বা কেউ হয়তো তার পাশে থাকে, এরকমও কাউকে দেখছি না। এই পর্যায়ে আমি বলবো যে ওনার একটু নিজের সাথে কাজ করা দরকার, মানে কাউন্সিলিং আসতে পারে, সেবা নিতে পারে, এবং ভাবা যে আমি একটা মানে হ্যাঁ, খরচেরও ব্যাপার, খরচেরও ওদের তো ব্যাপার, একটু আর্থিক অসুবিধা আছে। অনেক অনেক জায়গায় ফ্রি সেবাও আছে এখনো, ফোনের মাধ্যমে, সেটা কোথায় অনলাইনে। আমরা ফ্রি সেবা আমরা তো জানি না কোথায় আছে। ওনার নিজের ব্যাপারটা উনি ভাবতে পারে যে একটু যোগ বিয়োগ সেটা করা। একমাত্র যে হ্যাঁ। স্কোয়ারের যে ইয়েটা আছে, আচ্ছা। মানে হেল্পলাইনটা আছে, ওখানে ফ্রি সেবা ওখানে। দেওয়া হয় আর কি। না, আমি যেটা বলতে চাচ্ছি যে উনি একটু নিজেকে নিয়ে ভাবুক। এতদিন কিন্তু উনি ওনার স্বামীর কার্যকলাপ নিয়ে ভেবেছে কি করবে ওটার জন্য, কিন্তু নিজে কেমন আছে, উনি যে সাফার করছেন, এখান থেকে ফিউচারটা কি, এখনও ওনার সংসার করতে চাচ্ছে, যে মানুষটা ওনাকে সব জায়গায় ব্লক করে রেখেছে, তার মানে উনি কিন্তু যোগাযোগই করতে চাচ্ছেন না। তাহলে এখানে মেসেজটা কি আসলে? আলটিমেটলি সে কি, স্বামী কি তাকে চাচ্ছে বা চাচ্ছে না, এই জায়গাগুলো একটু খেয়াল করা, এবং নিজের মনের জায়গাটা ভালো নেই, সেখানে যদি ওনাকে একটু সহযোগিতা করা যেত, সেই মানে সেটা ভালো হতো। এটুকু ছাড়া আমি এইখানে ওনার হাজবেন্ড ওনার সাথে কবে আসবে বা ওনার দায়িত্ব নিবে সেই জায়গাটা আসলে বোঝা যাচ্ছে না। এখানে আসা
তেমন আমরা পাচ্ছি না। ইভেন উনি কিন্তু ভরণ পোষণও দেয়নি, অনেক দিন ধরেই ওনার কোনো খোঁজই নিচ্ছে না। এই বিষয়টা আসলে অমানবিক একটা বিষয়। তো মানে ওনার তুমি স্ট্রেংথ তোমার আর একটু মেসেজটা বাড়ানো। হচ্ছে যে ও এখন এই আশাটা কতদিন ধরে রাখবে সেটাও ভেবে যেন ঠিক করে। হ্যাঁ, দেখা যাবে আবারও সাফার করছে, মানে অনেকগুলো ঘটনা তো ঘটে গেছে। তো উনি এটার পিছনে কি ছুটবেন বা কতদিন ছুটবেন, সেখানে ওনার ভেতরে কি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে, ভালো মন্দ দিকগুলো একটু বিবেচনা ও করা। নিজেকে যদি একটা টাইম লাইন দেয় যে এতদিন আমি অপেক্ষা করব, তারপরে আর অপেক্ষা করব, নিজের সাথে নিজের একটা হ্যাঁ, যদি বোঝাপড়া হ্যাঁ, করে ওইটাই, নেয়, ওখানে তাহলে একটা ভালো হয়। কানেকশন করা দরকার। আচ্ছা, মানে আমার বারবারই মনে হচ্ছিল যে উনি আসলে হাজব্যান্ডকে নির্ভরতার জায়গায় দেখছেন সব সময়, এবং এটা এভাবে দেখা ভালো আমার বিবেচনায়, যে একটা বাচ্চাকে যদি আমরা সব সময় কোলে নিয়েই চলতে থাকি, ও কিন্তু নিজের পায়ে হাঁটতে শিখবে না, এবং নিজের পায়ে হাঁটতে গিয়ে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, এভাবে আমরা পথঘাট বুঝে নিজেদের শক্তি সামর্থ্য বাড়াতে বাড়াতে একটা সময় আমরা আত্মনির্ভরশীল হই। তো উনি হাজব্যান্ডের উপরে যেরকমভাবে নির্ভরশীলতার জায়গাটা সব কিছুতে দেখছেন, তো এটা ওনাকে আমার কাছে লাগছে রুটলেস বানিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। যেমন একটা গাছ যখন অন্য আরেকটা গাছের উপর ভর করে বাঁচতে চায়, তখন কিন্তু ওই গাছটা নিজের রুট হারিয়ে ফেলে। শেকড়টা থাকে না। হ্যাঁ, শেকড়টা থাকে না, রাইট। উনি নিজে, আমি যে কারণে জিজ্ঞেস করছিলাম, তো উনি যেমন বলছিলেন যে উনি পড়ালেখা না করলেও মানে উনি খুব মেধাবী, সেটা উনি বুঝে, এবং সকল ধরনের কাজকর্মই ওনার পক্ষে করা সম্ভব, এবং ভালো রান্না করতে পারা সে থেকে শুরু করে সব কিছুই। তাহলে একটা মানুষের যখন অনেক রকমের গুণাবলী আছে, সে সেটা বুঝতে পারে, করতে পারে, সেটাকে নানানভাবে রূপান্তর করতে পারে, অন্য মানুষের উপযোগী করতে পারে, এটা তো তার অনেক বড় কোয়ালিটিস বা গুণাবলী। এই গুণাবলীর উপর ভর করে উনি নিজের জীবনটাকে নিজেই সাজাবেন, তাহলে অন্যরা এমনিতেই তার কাছে আসবে। যদি হাজব্যান্ড তার প্রতি সেই ভালোবাসার জায়গাটা ফিল করে, হাজব্যান্ড এমনিতেই ফিরে আসবে। তাকে জোর করে ফিরিয়ে নিয়ে আসার পেছনে উনি যে দৌড়াচ্ছে, এবং এভাবে উনি নিজে লাইফটা পুরোটাই অন্যের নিয়ন্ত্রণে ছেড়ে দিচ্ছেন। আর কোনো মানুষই তার নিজের লাইফ অন্যের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই লাইফটা কখনো আনন্দময় হবে এটা মানে সায়েন্টিফিক্যালিও বলে না, আমরা প্রত্যাশাও করতে পারি না। তো ওই জায়গাটা উনি বিবেচনায় নিয়ে যদি ওনার নিজের লাইফটাকে নিজে, যেটা আপনি বললেন যে হ্যাঁ আমি এই কাজগুলো করব, তারপরে আমি এই ডিজাইনে আমার লাইফটাকে সাজাবো, তাহলে জীবন বদলে যেতে শুরু করবে। তো এটুকুই আমি বলতে চাই। মানে তুমি যেটা বলতে চাচ্ছ যে আত্মনির্ভরশীলতা বাড়াতে। আত্মনির্ভরশীলতা, রাইট। এবং আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ওনার সব কিছুই আছে। উনি যেটা বলছেন যে যেমন বলছেন যে শিক্ষিত মানুষের চাইতেও অনেক কিছু উনি ওনার মতো করে বুঝতে পারে, যে কোনো শিক্ষিত মানুষের সাথে উনি কমিউনিকেট করতে পারে। তো সব কিছুই তার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে। তো এই বয়সে সে চাইলে, আবার আপনি তো অনেক সময় বলেন যে বয়স 30 হোক, তাতে কি, সে বয়স্ক এডুকেশন আছে, তার যদি সার্টিফিকেশন দরকার হয়, সে নানান কাজের পাশাপাশি এই ট্রেনিংগুলো নিয়ে পড়াশোনাও সে আগাতে পারে। ওকে, তো সুতরাং নিজেকে রেসপেক্ট করার জায়গাটা বাড়াতে হবে, এবং হাজব্যান্ড যদি ফিরে আসার, সেটা এমনিতেই একটা সময় আসবে। জোর করে এটা নিয়ে আসার চেষ্টা করতে কিন্তু গিয়ে সে মানে তারপরেও ওর নিজের সঙ্গে নিজের একটা টাইম ঠিক করে না, যে মানে আমি এতদিন অপেক্ষা করব, আর করব না, মানে অনন্তকাল অপেক্ষা করবে কিনা সেটাও মানে হ্যাঁ, না, ওইটাই যে আপনি যেটা বলছিলেন ম্যাডাম, যে হয়তো উনি হিসাব করুক যে আচ্ছা আমি এই মামলাটা আছে, আমার এই কর্মকাণ্ডগুলো রাষ্ট্রীয়ভাবে আমার পক্ষে সাপোর্ট নেওয়ার জায়গা আছে, আমি সেগুলোর জন্য আগামী 1 বছর সময় দিব। কিন্তু স্টিল আমি বলবো যে এখন থেকেই তার আত্মনির্ভরশীল হওয়ার যে প্ল্যাটফর্ম বা যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আপা যেটা বলছিলেন যে যদি প্রয়োজন হয় কাউন্সিলরের সাথে বসবে, বা প্রয়োজন হয় বাবা ভাই বোনের সাথে বসবে, নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষী লোক আছে মানে যারা তাকে তার মানে আয়না হিসাবে হেল্প করবে, যে আমি জীবনটাকে এভাবে সাজাতে গেলে আমি কিভাবে সফলতার জায়গায় ধীরে 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 পৌঁছাবো। তার আগে ওর মনটাকে আসলে, মনটা যখন খুব ভালনারেবল থাকে, তখন বিমর্ষ difficult। হয়ে থাকে, খুব ভেঙে থাকে, তখন আসলে কিছু প্ল্যান করাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ ও মনটা একদম ভেঙে চুরে আছে, আমার কাছে মনে হচ্ছে খুবই কষ্ট পাচ্ছে রাইট মেয়েটা। রাইট, অনেক রকমের ইমোশন চলছে, কখনো রাগ হচ্ছে, কখনো খুব ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, কখনো খুব
মানে ভয় তৈরি হচ্ছে। তো এখন সেগুলো প্রয়োজনীয় সেবা যে সবসময় প্রফেশনাল প্ল্যাটফর্মেই আসতে হবে, সব মানুষ সেটা ম্যানেজ করতে পারবে, সেটা সবসময় হয় না। কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে সে তার মানে ফিডব্যাকগুলো পাবে বা তার ভুলভ্রান্তিগুলো অন্যরা তাকে দেখতে হেল্প করবে, এবং এভাবে জীবনটাকে সাজানোর জন্য তাকে পরিকল্পনা নিতে হবে। আমরা আসলে একটা কথা জিজ্ঞেস করিনি যে ও ঠিক মতো খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা। হ্যাঁ, ও তো বলছে গত 3 দিন ও না খাওয়া, কোনো ভরণ 4-5 পোষণ দিনের নাই, কথা বলে। হ্যাঁ, ফ্যামিলির সাপোর্ট এরকম নাই। ওকে, তো সে তাতে করে কিন্তু ওর মনটা তো ভাঙা আছে, শরীরটাও ভেঙে যাবে। তো সেই জন্য আসলে নিজের যত্ন নেওয়াটা খুবই জরুরি আর কি। যাই হোক, নিজের যত্ন নেবে। একটা ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, জি, হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আজ দীর্ঘ 1983 সাল থেকে হুম। এখন পর্যন্ত আচ্ছা, একটু টেলিভিশনটা একদম জিরো করে দিতে হবে। একটু কথা ইকো হচ্ছে, মানে আরেকটা সাউন্ড হচ্ছে। টেলিভিশনের সাউন্ডটা একদম শূন্য করে দিতে হবে। হ্যাঁ, 2016 সাল থেকে কি হচ্ছিল? ম্যাডাম বলে একটু বুঝাই বলি আস্তে আস্তে। হ্যাঁ, প্লিজ। আমি 1983 সালে প্রথম এই রোগটা আমার ধরা পড়ে। কবে? ওটার মধ্যে বিএমডি বাইপোলার মধ্যে 1983 সাল। কবে ধরা পড়েছে এটা? যে আমি তো তখন মেট্রিক করতাম, আগে ফোন দিয়েছে মনে হয়। হুম? তখন থেকে আমাদের বংশের মধ্যে আমার দাদার বংশ 2 জন আছে, তাদের জেন সমস্যা আছে। আমার 2 ফুপুই মানুষ অসুস্থ, আচ্ছা। এটা আগে যাতে মধ্যে দীর্ঘ সমস্যা। আমি বগুড়ায় একটা ভালো মাল্টিনেশনাল কোম্পানি চাকরি করতাম। ওখানে আমি আচ্ছা, আরেকটা আওয়াজ পেছন থেকে হচ্ছে। একটু আওয়াজটা কমানো যায়? টেলিভিশনটা কমানো যায় একদম? টিভিটা একদম জিরো করে দেওয়া যায়? হ্যাঁ দিছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমি শুনি। বর্তমানে এখন চাকরিতে ইস্তফা দিয়েছি। আর একটা কথা হচ্ছে কি, আমার স্ত্রীর সাথে আমার দীর্ঘ 12 বছর হ্যাঁ, কোনো শারীরিক মানসিক সম্পর্ক নাই। আচ্ছা। সে আমাকে পছন্দ করে না, হুম হুম। অথচ আমরা দুজনকে পছন্দ করে বিয়ে করছিলাম। আচ্ছা। আর আমি যে ওষুধগুলো খাচ্ছি নিয়মিত খেয়ে চলছি। হুম। আজ থেকে 8 মাস আগে আমি হসপিটাল থেকে রিলিজ হয়েছি। হুম হুম। যে ডাক্তার বলেছে যে আপনি এই মুহূর্তে কোনো কাজের মধ্যে যোগদান করতে পারবেন না। এই মুহূর্তে আপনি কি করতে পারবেন না? ডাক্তার কি বলেছে একটু আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, বলছি কি, ডাক্তার বলেছেন যে আপনি মিনিমাম 1 বছর আপনাকে রেস্ট করতে, ফুল রেস্ট থাকতে হবে, পুরা রেস্টে থাকতে হবে, কোনো কাজকর্ম করতে পারবে না। রেগুলার খেতে হবে। আচ্ছা। জি জি। হুম হুম। ওকে। আমি খাচ্ছি, জবলেস অবস্থা আছে। জবলেস, হ্যাঁ। আমার ইদানিং আমার ছেলেকে বিয়েও দিয়েছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আমার ছেলের বউ 2 দিন হকাই করে। আচ্ছা। আর আমার ফ্যামিলিতে টাকা পয়সার ঝামেলা নাই আর কি। আচ্ছা, ভেরি গুড। আল্লাহ যথেষ্ট টাকা পয়সা দিতে ইনশাল্লাহ আমার পরবর্তী কাজ করে যাবে। কিছু নাও করি, হুম হুম। তারপরেও কিন্তু আমার সংসার করে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ভেরি গুড। কিন্তু ম্যাডাম, আমি মায়ের মৃত্যু খুব কষ্ট হয়েছিলাম। মা মারা গেছে 18 সালে। হুম। তখন কষ্টটার মধ্যে ঢুকে আমি ভাইরাস হয়ে যাই। মায়ের কাছ থেকে কষ্ট পেয়েছিলেন? জি, মা মারা গেছে 18 সালে। 18 সনে। আচ্ছা, মায়ের মৃত্যুতে কষ্ট লেগেছিল অনেক? জি। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে কি, আমার পরবর্তী জেনারেশনে হুম। এই সমস্যাটাকে দেখা দেবে কিনা, আর আমার পুরো চিকিৎসা করলে আজীবন করতে হবে বলছে। হুম। ঔষধ আপনি চলবে আজীবন। আচ্ছা, এটা কি বাইপোলার মুড ডিসঅর্ডার কি বলেছেন ডাক্তার? হ্যাঁ, বিএমডি বলেছেন। বিএমডি, বাইপোলার মুড ডিসঅর্ডার। কি হয়, এক এক সময় খুব মানে হতাশ লাগে, বিষণ্ণ লাগে, আবার এক এক সময় অনেক এনার্জি কাজ করে। হ্যাঁ, কথা বেশি খরচ করি, কথা বেশি বলে হ্যাঁ বাইরে যাই আর ফিরে আসি না, রাত বিরেতে বাইরে যাই,
হ্যাঁ কথা বেশি করি, মারামারি করি, হ্যাঁ। ঘরের মধ্যে ভাঙাভাঙি করি, আচ্ছা আচ্ছা তখন আমার হাসপাতালে ভর্তি করে দেয়। হুম আরেকটা কথা বলে, আমার স্ত্রীও অতিরিক্ত মাথা কিছু করে, মাথা যাইতো। আচ্ছা আচ্ছা মাঝে তারপরে সেও ফিরে অনেক ভুগছিল আর কি। তার চিকিৎসা করেছে, ভালো আছে, সে ফিরে ধরা পড়ছিল আর কি। তখন আমি খুঁজ পেয়েছিলাম, ওখান থেকে ফিরে আসার পর আমি তাকে ছেড়ে দিয়েছি। চাকরিটা কতদিন ছিল? ট্রাই করছিলাম, ট্রাই করছি 5টা। 5টা চাকরি? আশা করছে, আশা ইনজতি করছে, পত্রিকা বসে করছে, মেকআপ মেকআপ, তারপর আমি ড্রেসিং মতো করছি। প্রথমে কোর্সে কম্পিউটারের হেড ছিলাম আমি, আচ্ছা আচ্ছা পরে চোখে সংসার কারণে স্টোর হেড হই। হুম হুম তারপরে আমি চাকরি ছেড়ে দিয়েছি, দীর্ঘ 8 মাস আমি জব আছে। হুম ছেড়ে বড় কিছু দরকার নেই বাবা, তুমি সুস্থ থাকো, চিকিৎসা আমি করতেছি। বড় ভাই খুব ভালো লালন করছে, আমার বিয়ের হুম হুম বড় বাড়ি গাড়ি যে ভাব কিছু থাকে আছে বাইরে দেশ। আচ্ছা আচ্ছা আমার সংসারে টাকা পয়সা কোনো ঝামেলা নেই, এটা আর কি। টাকা পয়সার মনে ঠিক সমস্যা নাই। নেই, এটা অনেক ভালো একটা খবর। পরিবারে এখন কে কে আছেন? যে পরিবারে এখন কে কে আছেন? পরিবারের কেউ নেই, আমার একটাই ছেলে। একটাই ছেলে ছিল, ওর বিয়ে হয়ে একটাই গেছে ছেলে। তাই তো? জি। এখন স্ত্রীর আমার সাথে আমার মিসেস প্রাইমারি ডাক্তার গাইছে আমি। আচ্ছা, সেই ব্যবসাটা চালাচ্ছে কে? ছেলে দেখছে? না, আমার এক বিল্ডিং এ, আমার একটা বিল্ডিং এ আছে গাজীপুরে। এখানে আমার থাকি, ও ফ্যামিলি, আমার ছোট আমার ছেলে থাকে 5 তলায়, আমি 6 তলায়। নিজস্ব বিল্ডিং এ থাকে। এক ভাড়াতে থাকি, একটা বিল্ডিং এ থাকি। কথা বোঝা যাচ্ছে পুরো? একটু ভেঙে যাচ্ছে। একটু কথা আরেকবার একটু প্রশ্ন দুটো ম্যাডাম, আরেকবার আমার একটু প্রশ্ন রিপিট আমার করা প্রশ্ন দুটো। একটা হলো যে আমার ওষুধটা সাড়ে খাইতে হবে কিনা, আচ্ছা আর ছেলের পর সুস্থ হতে পারবো কিনা, পরবর্তী হ্যাঁ হ্যাঁ, আর কারো হতে পারে কিনা? কিনা। কোন ছেলে যে বিয়ে করেছে, ওর কোনো সন্তান আছে? বিয়ে করছে আর দীর্ঘ 8 মাস হলো, 8 মাস। 8 মাস বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা জি। ওকে। হ্যাঁ, খুব প্রশ্নটা খুব সুন্দর, খুব ভালো লাগলো। এই যে মানে এটা যে ভেতরে কাজ করছে, একটা দুশ্চিন্তা কাজ করছে যে অন্য কারো হবে কি না, যেহেতু পরিবারে আরও কয়েকজনের মানসিক অসুস্থতা আছে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, কেমন? অনেক 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 ধন্যবাদ। অতিথিরা প্রশ্ন করবে এখন। ওকে, জি। একটু লাইনে থাকতে হবে কষ্ট করে। আচ্ছা। শানুর না, প্রশ্ন নেই। প্রশ্ন নেই? আচ্ছা, একটা প্রশ্ন, সেটা আপনার ওয়াইফ আপনার সাথে মানে কেমন ব্যবহার করে বা সম্পর্ক কেমন আপনার সাথে? হ্যালো, হ্যাঁ, আপনি কি লাইনে আছেন? জি জানি আছে, জি। ওনার আপনাকে একটা প্রশ্ন করেছে আমাদের অতিথি, প্রশ্নটা আবার কর। প্রশ্নটা ছিল যে আপনার স্ত্রী আপনার সাথে কেমন ব্যবহার করে বা সম্পর্ক আপনাদের দুজনের কেমন? আগে বলবেন। স্ত্রীর সাথে সম্পর্কটা কেমন? স্ত্রী কেমন আচরণ করেন? স্ত্রী কি ভালো ব্যবহার করেন, ওটা জিজ্ঞেস করছে। স্ত্রী, হ্যাঁ, ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ সব ঠিক আছে, কিন্তু ওর ঘরে আমাকে ঢুকতে দেয় না। আচ্ছা, সেটা কতদিন হয়ে গেছে ঘরে ঢুকতে দিচ্ছে এটা না? হচ্ছে 12 বছর। 12 বছর হয়ে গেছে। তার সাথে আমার কোনো শারীরিক মানসিক সম্পর্ক নাই 12 বছর। আচ্ছা, কথাবার্তা কি হয়? যে কথাবার্তা হয়? হ্যাঁ, কথাবার্তা রান্না সবই হয়, কিন্তু ওনার ঘরে আমাকে ঢুকতে দেয় না। হুম হুম। আমার সাথে শারীরিক তার মানসিক সম্পর্ক 12 বছর যাবত নাই। ও কেন ঢুকতে দিচ্ছে না? স্ত্রী কি বলে, কারণটা কি বলে? ও বলে কি, তুমি শরীয়ত তাই মানি হচ্ছে মারফত, তৈরিকর শরীয়ত তৈরিকর মারফত মহেশ আসতে হবে, কিছু আছে, ও তৈরিকর লাগিয়ে গেছে, এই জন্য কান তোর লোক হয়ে থাকবে না, সেটা বলে আমার ঘর ঢুকতে দেয় না। আমি শরীয়ত মানে আসি, আমার নামাজ চুরি মানুষ তো ইসলামে কাঁচা হবে, তার মধ্যে আমার বাদ চাপতে হবে, আমার বেরোতে যাবো, এইসব উল্টো পাল্টা কথা বলে আমাকে। এই যে এই মুহূর্তে স্ত্রী কোথায়? যে আপনি যে কথা বলছেন, স্ত্রী এখন কোথায়? সে খুব জরুরি হয়ে পড়েছে, সে একটা প্রাইভেট ডাক্তার। স্ত্রী কি ডাক্তার?
প্যারামেডিক্যাল ডাক্তার গাইনি। গাইনির ডাক্তার? জি, প্যারামেডিক্যাল। একটা মেডিকেলের ডক্টর, মেডিকেলের ডাক্তার, হ্যাঁ। রিলিজিয়াস ভিউয়ের কারণে এবং সে মানে ধর্মীয় কারণে সে শারীরিকভাবে সম্পর্ক রাখতে চাচ্ছে না, তাই বলছে? না না না, দীর্ঘ 12 বছর আসলে সম্পর্ক নাই। কিন্তু ধর্মীয় কারণটা কি, মানে সেটাকে বলছে ধর্ম আপনি যে কি? বলছিলেন মারফতি শরীয়তি একটা বিষয় বলছিলেন না, বাদ না হয়, জিজ্ঞেস করো। বাদ দিলে একটু প্রশ্ন করছি। না আপনি যে বলছিলেন যে আপনার ওয়াইফ বলেছে যে মানে শরীয়তি মারফতি একটা কি ব্যাপার, তুমি এইটা আমি ওইটা, তাই আমাদের একসাথে থাকা যাবে না, এরকম একটা ব্যাপার বলছিলেন, আমরা পরিষ্কার বুঝিনি, আর একটু বুঝাই বলবেন? জি, আপনার স্ত্রী যে কথাটা বলছেন শরীয়তি ব্যাপার, ওইটা কি আরেকবার বলা যাবে? হ্যাঁ, উনি বলে যে শরীর থেকে আর চলে আসছে, মা ফুটলে তৈরি আসছে, বায়াত দিচ্ছে, বায়াত আর গুজুলের হাতে বায়াত দিচ্ছে। এরপর থাকতে বলে না কাম, ক্রোধ, লোভ, হিংসা, মিথ্যা এগুলো থাকবে না। একদম রাগ, প্রচন্ড রাগ। ঘরের মধ্যে যদি একটা ঘটনা ঘটছে, মারতে আসে অথবা 16 দিন সহায় দেয়, অনেক দিন আমাকে অ্যাটাক করতে আসে, অনেক দিন। আচ্ছা, বডিতে মারতে আসে। Oh my God. বটি নিয়ে মারতে আসে? জি, কিন্তু স্ত্রী তো একজন ডাক্তার, পেশা একজন ডাক্তার, কিন্তু উনি তো বোঝার কথা যে স্বামী যে অসুস্থ, সেটা বোঝার কথা না? সব বুঝে, তারপর এই কাজটা করে যাচ্ছে। মানে দুজনের মধ্যে সম্পর্কের অবনতিটা কি করে, এত অবনতি কি করে হলো? স্বামী তো একটু মানসিকভাবে অসুস্থ হতেই পারেন, কিন্তু স্ত্রী এত মানে এত যে ক্রোধ বা এত রাগ যে তার পোষণ করছে স্বামীর প্রতি, এটা কেন? হ্যাঁ, আমি প্রশ্ন করলে বলে যে তুই দরকার হলে একটা বিয়ে করো। আচ্ছা, তোর বিয়ে করো, আগে তুই ওটা বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই, তোকে আমি অনুমতি দিলাম। কিন্তু স্ত্রী তো তালাক দিচ্ছেন না, উনি তো উনি বলছেন না যে তোমাকে আমি ডিভোর্স করব, সেটা বলে বলছেন। কি আমি কোনো তালাক দিলাম, মুখে বলছেন কিন্তু কাগজে করছেন না। আমি কোনো তালাক দিলাম না, সেটা তো মৌখিকভাবে বলছেন, কাগজে কলমে তো করছেন না। না, দলিল টলিল কিছু না, সরকার কাগজ রেখে দিল, আমি কোনো তালাক দিলাম, তোমার সাথে আমার সম্পর্ক নাই আর। অবশ্য রান্না খাওয়া চলতেছে। আচ্ছা, ছেলে কেমন ব্যবহার করে বাবার সাথে? ছেলের আচরণটা কেমন বাবার ছেলে প্রতি? ছেলে বাবা মার সাথে দুজনের সাথে ভালো ব্যবহার করে। ছেলে ভালো ব্যবহার করে? হ্যাঁ, ছেলে তো ছেলে আমার খুব ভালো, বাবা মার সাথে সমান ব্যবহার করে। বাহ। আর ছেলের বউ কি সঙ্গেই থাকে? হ্যাঁ, সঙ্গে থেকে সেও চাকরি করে। সেও? চাকরি করে। হ্যাঁ, আমার সঙ্গে সে সঙ্গে থাকে, ও থাকে 4 তলায়, আমার থেকে 5 তলায়। আচ্ছা আচ্ছা, 2 তলায়, মানে আলাদা আলাদা ফ্লোরে। একদিকে থাকি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ওই দিক থেকে একটু শান্তি আছে তাহলে, তাই না? সন্তানের দিক থেকে একটু শান্তি আছে। ওকে, তো আর কিছু না থাকলে ছেড়ে দেব। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সবার শুভকামনা থাকলো। খুব কষ্ট হচ্ছে, একে তো মানসিক একটা অসুস্থতা নিয়ে চলতে ওনার হচ্ছে, আর প্রশ্নের উত্তর দিতে হবে না? 3টা প্রশ্ন, হ্যাঁ ওনার প্রশ্নের আনসার দিতে হবে। আমরা আলোচনা করবো তো এখন। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদেরকে। ওকে, প্রশ্নগুলো শানুর থেকে শুনে তোমার কাছে আসে। উনি তো যেটা মানে প্রথম প্রশ্ন যে মানে এটা ভালো হবে কিনা কখনো, হ্যাঁ, তো এখন এটা ভ্যারি করে, আমাদের অভিজ্ঞতা বলে বা সায়েন্স বলে। কেউ কেউ এটা থেকে বেরিয়ে এসে একটা নর্মাল মুড নিয়ে সে সব সময় স্টেবল চলছে, এরকম মানুষ আছে। বাট ওনার অভিজ্ঞতা যেটা, যে উনি তো বারবার করে অল্টার হচ্ছে। মানে তুমি যদি অসুস্থতার নামটা বলো, অন্য দর্শকরাও শুনবে। বাইপোলার মুড ডিসঅর্ডার যেটা বলছে, যে আপনি তো বলছিলেন একবার যে মুড বা আমাদের মানে যেটা মানসিক আবেগ বেসিক্যালি, যে কোনো কোনো সময় খুবই ডাউন হয়ে যায়, আবার কোনো কোনো সময় খুব মানে আপ হয়ে যায়, খুব হাই হয়ে যায়। তো উনি যেমনটা উদাহরণ দিচ্ছিলেন যে যখন হাই হয়ে যায় তখন উনি অনেক কথা বলে, অনেক ভাঙচুর করে, মানে কোনো কিছু তার পছন্দ রাগারাগি করে, তখন এটা নিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে আর কি মেজাজে। তো তখন এই মেজাজটা যখন কন্ট্রোল থাকে না, তখন ওনার ফ্যামিলি যেটা করছে হসপিটালে ভর্তি করে দিচ্ছে এরকম। দেন ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে বারবারই এই ব্যাপারটা, যে যখন খুবই অ্যাগ্রেসিভ
অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ওনার মনে হয় যে হ্যাঁ আমি যা বলি তাই ঠিক, আমি যা বুঝতে পারছি সব আমি করতে পারবো, কিন্তু যদিও সেটা হয়তো বাস্তবিক অর্থে সঠিক নয়, অন্যরা যখন এটাকে কনফ্রন্ট করছে বা বাধা দিচ্ছে তখনই উনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তো ওই অবস্থায় হসপিটালাইজড হচ্ছে, তো সেটা বারবারই যেহেতু হচ্ছে, তো সেক্ষেত্রে ওনার ডক্টর নিশ্চয়ই সেটা বুঝেই বলেছেন যে আপনার জন্য সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে। তাহলে এই অর্থে বলা যেতে পারে যে ওনার একদম কমপ্লিট রিকভারি এই ওষুধের সাথে সাথে ম্যানেজ করে করে চলাটাই হচ্ছে রিকভারি, এটাই মেনে নিতে হবে। আর যদি এই অসুস্থতাটা ওনার দুই ফুপির মধ্যে ছিলেন, উনি বলছিলেন যেটা থেকে হয়তো ওনার দুশ্চিন্তা যে আমার ছেলের মধ্যেও কখন আসবে কিনা বা তাদের বাচ্চা কাচ্চা নাতিপুতিদের মধ্যে আসবে কিনা। তো এটা যে কোনো মানসিক অসুস্থতার ক্ষেত্রেই যদি জেনেটিক ভালনারেবিলিটি থাকে, তাহলে পরের যে কন্ডিশন সেটা হলো যে আমরা কিভাবে নার্চার্ড হচ্ছি, কিভাবে আমরা বেড়ে উঠছি, কোন পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তখন এই পরিবেশের যে চাপ, সেই চাপগুলো যদি আমাদেরকে মানে খুব ধরেন ঝুঁকির মধ্যে ফেলে, হ্যাঁ, যেমন উনি অনেক রকমের জব করেছেন, তো সেই জবগুলোকে উনি ম্যানেজ করে করে চলেছেন, কিন্তু কোনো একটা পর্যায়ে এসে হয়তো উনি এগুলো ব্রেকডাউন হয়েছে, ভেঙে গেছে। তো একটা মানুষের মধ্যে যদি এই ঝুঁকি থাকে, জেনেটিক ঝুঁকি, তাহলে পরিবেশগত যে ব্যাপারগুলো সেটা যদি অনেক বেড়ে যেতে শুরু করে কোনো মানুষের লাইফে, তখন এই সম্ভাবনা বাড়ে যে মানে তার পরিবেশটা যদি নেগেটিভ থাকে আর কি। নেগেটিভ থাকে, মানে স্ট্রেসফুল থাকে বেসিক্যালি, যে সহনশীল না, সে এটার মধ্যে দিয়ে মানিয়ে চলতে পারছে বা হ্যাপি থাকতে পারছে সেরকম নয়। সব সময় তাকে মানে ভীষণ রাগ ম্যানেজ করতে হচ্ছে, খুব আপসেট হতে হচ্ছে। তো এরকম ফ্লাকচুয়েশনের মধ্যে দিয়ে যেতে থাকলে তখন এটা অনসেট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তখন এই রোগটা আবার শুরু হতে পারে। তাহলে পরবর্তী প্রজন্মের মধ্যেও এভাবে আসার একটা চান্স আছে। ডায়াবেটিস যেরকম, যে মানে ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে, তাহলে পরিবারের পরবর্তী প্রজন্মের লোকরা যদি এটাকে বুঝে না চলে, তাদের ওজন, খাওয়া দাওয়ার হ্যাবিট, লাইফস্টাইল সব কিছু যদি ঠিক না রাখে, তাহলে তাদের মধ্যে আসতে পারে। কিন্তু জেনেটিক ভালনারেবিলিটি থাকার পরেও, মানে বংশগতিতে থাকার পরেও যদি তারা বুঝে চলে যে এই ঝুঁকিগুলো আমরা ম্যানেজ করে চলবো, তাহলে এমন বহু স্টাডি আছে যে তাদের মধ্যে এই সমস্যা আসে নাই। তাহলে উনি ওনার সন্তান বা পরবর্তী সন্তানদের মধ্যে এই অসুস্থতা আসবে না, সেটা নিশ্চিত করা সম্ভব যদি ওনারা এই অসুস্থতাটাকে পরিপূর্ণভাবে বোঝেন এবং ওনার ছেলে বা পরবর্তী প্রজন্মের মধ্যে কি কি বিষয়ে ডেইলি লাইফের মধ্যে ম্যানেজ করে চলতে হবে সেটা হিসেব করে চললে এটা প্রিভেন্টেবল। একটু তুমি মনে হয় একটু সরলীকরণ করে ফেললে আমার কাছে লাগলো। কারণ শারীরিক অসুখ ডায়াবেটিসের সঙ্গে তুমি তুলনা করলে, যে ডায়াবেটিস যদি আমার বাবার ডায়াবেটিস থাকে, আমি হয়তো চিনি কম খেলাম, আমি হয়তো একটু সুন্দর জীবনযাপন ঠিক করলাম, কিন্তু মানসিক অসুস্থতা এটা তো আমার হাতে থাকে না, তাই না? কারণ আমি আমার পরিবেশের কোন মানুষ আমার সাথে কি আচরণ করবে সেটা কিন্তু আমি নির্ধারণ করতে পারবো না, তাই না? কারণ আমি হয়তো দেশের বাইরে গেছি, সেখানে আমাকে হয়তো পড়াশোনা করতে হচ্ছে, তখন সেখানে হয়তো আমাকে বেশ কিছু বৈরী পরিবেশ, নেগেটিভ কিছু জিনিস আমাকে ফেস করতে হলো। মানসিক জায়গাটা আসলে না খুব মানে চিন্তা করে নির্ধারণ করা। শারীরিক ব্যাপারটা যেমন সহজ, নিজে আমি বুঝে চলবো, বুঝে খাবো, একটা মানে ব্যায়াম করব, সেটা আমি সহজে কিন্তু মানতে পারবো। কিন্তু মানসিক অসুস্থতা যদি থাকে কারো, ওইটা শুধুমাত্র নিজের হাতে থাকে না। কারণ আরেকটা মানুষ আমার প্রতি আক্রমণাত্মক হবে কিনা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার প্রতি একটা খুব ঘৃণাত্মক কোনো ব্যঙ্গাত্মক কিছু বলে ফেলবে কিনা, আমি তো সেটা নির্ধারণ করতে পারবো না। তো সেটা আসলে কঠিন, খুবই কঠিন। এটা এগ্রি করি ম্যাডাম, যে মানে আমরা তো লাইফের যেমন ছন্দে ছন্দে কোথায় যাব আমরা, সেটাও যেমন আগে থেকে বলা যায় না। আর কোন পরিবেশ আমার মধ্যে কোন লেভেলের চাপ তৈরি করবে সেটাও আমরা আমার শিক্ষক আমার সঙ্গে দুর্ব্যবহার করে ফেললেন, আমি হয়তো তেমন কোনো দোষ করিনি, সেটা আমাকে চাপ সৃষ্টি করলো, হয়তো আমার বংশগতভাবে কিছু অসুবিধা। তবে যেটা ওনারা মানে উনি বা ওনার ওয়াইফ সবাই তো এডুকেটেড এখানে আছে, ওনার ছেলেও, তো সবাইকে যেটা মানে মেসেজটা মাথায় রাখতে হবে যে আমাদের একটা ভালনারেবিলিটি বা ঝুঁকি আছে, কিন্তু অন্যান্য যে সমস্ত ঝুঁকিগুলো আরও এই ঝুঁকিটাকে মানে বিস্ফোরণের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, সেগুলোকে মানে আগে থেকে সতর্ক হওয়া বা সচেতন থাকা। যে আমি যখন দেখছি যে
হ্যাঁ এরকম একটা ক্রনিক চাপ বা ক্রনিক মানে একটা দীর্ঘমেয়াদী চাপের একটা ব্যাপার আমরা বুঝতে পারছি, তাহলে সেই চাপের মধ্যে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে কিনা, তাহলে ওই ঝুঁকি এই ঝুঁকি মিলায়ে একটা কিছু অসুস্থতা আমাদের মধ্যে আসতে পারে। তো এগুলোকে ম্যানেজ করে করে যদি লাইফটাকে সাজানো যায়, তখন ওনার যেটা ভয় যে অন্য কারোর মধ্যে আসবে কিনা, তো সেই ভয়টাকে ম্যানেজ করা যেতে পারে এভাবে। মানে ধরো ওনার জীবনটাই যদি চিন্তা করি, যিনি আমাদের কল করেছেন দর্শক বন্ধু, ওনার স্ত্রীর সাথে কিন্তু ওনার সবসময় একটা দূরত্ব তৈরি মানে হয়েছে। দূরত্ব শুধু না, 12 বছর রীতিমতো ধরে একটা almost আক্রমণাত্মক disconnected। সম্পর্ক, তাই না? তো সেখানে ওনার কিন্তু ওষুধ খাক আর যাই করুক, ওনার পক্ষে ভালো থাকা কিন্তু কঠিন, তাই না? যেহেতু বাড়িতেই একটা বৈরী ভাব, সবসময় নেগেটিভিটি ফেস করছেন উনি, তো সেই জায়গাটাও আসলে ভালো করে ভেবে দেখা দরকার। পরের প্রজন্মে হবে কিনা এটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু উনি যে পরিবেশে আছেন আমার কাছে সেটা সুস্থ মনে হলো না। সেখানেও কিন্তু ঝুঁকি থেকেই যাচ্ছে সব সময় আর কি। উনি কি যেন একটা টার্মিনোলজি বলছিল মনে হয় ওয়াইফ সম্পর্কে, মানে পরিষ্কার বুঝি নাই, মানে পরে যেটা এক্সপ্লেইন করলেন যে ওয়াইফের অনেক অ্যাঙ্গারের প্রবলেম হ্যাঁ, আছে, angry কিন্তু হয়ে উনি যান। ওয়াইফেরও কিছু সন্দেহ বা আক্রমণাত্মক এরকম কিছু আচরণ বিষয় করেন। বলছিলেন, মানে শি ইজ কমপ্লিটলি হ্যাপি হেলদি এরকম নয় আর কি ওনার বিবেচনায়। আর স্বামী স্ত্রীর সম্পর্কটাও তো ভালো থাকার কথা না, যেহেতু উনি একটা অসুস্থতার মানে Right, বাইপোলার মুড ডিসঅর্ডার তো বেশ একটা মানে বড় ধরনেরই অসুস্থতা আর কি, সেটা তো আমাদেরকে কষ্টে ফেলে দেয় ভীষণ ভাবে, মানে আমাদের পার্টনারের জন্য খুব স্ট্রেস তৈরি হয় হ্যাঁ ব্যাপারটা। পার্টনারের জন্য স্ট্রেস তৈরি করে ভীষণ। রেজিনা, হ্যাঁ, আমি আলোচনাতে এসেছি, আমি একটু ওইটা বলতে চাচ্ছি যে মানসিক রোগ বা সমস্যা একটা মানুষ যখন সাফার করে, এটা অনেকটা ডিপেন্ড করে তার ব্যক্তিত্বের উপরেও। সে অনেকে থাকে আমরা বেশি আবেগপ্রবণ, কেউ আছে একটু স্ট্রং, অল্পতে মানে সে সইতে পারে, কেউ আছে পারছে না, তার ব্রেকডাউন হচ্ছে, এটাও একটা ফ্যাক্টর যে বিভিন্ন কারণেও কিন্তু সেটাই। আমি আর তার পারছি না। ব্যক্তিত্বের হ্যাঁ, ধরনটার ধরনটার উপরে নির্ভর করে, আবার সেই ধরন নির্ভর করে তার সাথে তার আশেপাশে মানুষ কেমন ব্যবহার করেছে। সেটা নেতিবাচক হলে সে কিন্তু ভালনারেবল হবে, আত্মবিশ্বাস কম থাকবে, তখন মানে আরো রিস্ক থাকে সেই সময় এই জায়গাগুলো। আর একটা যে ওনার, আপনি অলরেডি বলেছেন যে ওনার ওয়াইফের সাথে ওনার যে সম্পর্কটা অনেক দিনের একটা গ্যাপ, 12 বছর ওনারা এবং উনি একসঙ্গে ওই যে প্রশ্ন করাতে পরে কিন্তু আসলো যে এটা তো ওনার ডেফিনেটলি একটা খারাপ লাগা এবং কষ্ট, একটা হেট্রেড ফিলিংও আছে, পাশেই একজন আছে তার কেয়ার নিচ্ছে না, এটা যদি হয় তখন সে তো একজন মানে রোগী, ওনার এক্সপেকটেশনটা বেশি থাকবে বা অনেক কিছু উনি বুঝবে না, তাতে ওনার এগ্রেসিভ এই জায়গাটা কিন্তু আরো বেড়ে যাবে। যখন ওনার চাওয়া পাওয়াগুলো মিলছে না, ওনাকে দেখছে যে দিনের পর দিন কেউ অবজ্ঞা করছে, উনি যে বললেন রুমে গেলে মানে সমস্যা হয়, ঢুকতে দিচ্ছে হ্যাঁ না, দিচ্ছে না, তার মানে উনি হয়তো যাচ্ছে ওখান থেকে প্রোটেস্ট করছে বা ঝামেলা হচ্ছে, ভালো নেই উনি আসলে। এখন ওনারা কতটা কাউন্সিলিং নিতে পারে, অ্যাটলিস্ট শেয়ারিং করা, এই যে কষ্টের কথাগুলো বললেও হয় কি যে একটু হালকা হলো, ইনস্ট্যান্ট তার কিছু একটা, উনি তো ওষুধ খাচ্ছেনই, চিকিৎসা আছেই, কিন্তু পাশাপাশি তার যদি কাউন্সিলিং নেওয়ার মতো অবস্থা থাকে সেটাও নিতে পারে। আমার মনে হয় এটা তুমি খুব ভালো একটা হ্যাঁ, পয়েন্ট বললে। ফ্যামিলি কাউন্সিলিংও দরকার আছে, হ্যাঁ। ওনাকে কিভাবে পরিবারের মানুষ ডিল একদম, করবে, হ্যাঁ। ওয়াইফকে সেখানে শুধু ওষুধ সম্পৃক্ত দিয়ে করা কিন্তু হবে না। হ্যাঁ, ওয়াইফকে এখানে সম্পৃক্ত করা যেতে পারে ফ্যামিলি কাউন্সিলিং এ। তাকে আনলে যদি সে আসে, হয়তো কমপ্লেন করতেই আসলো, আমরা পাই এরকম, তারপরেও খোলামেলা আলোচনা, তারপরেও একটা আলোচনার সুযোগ আসে, এই সুযোগটা ফ্যামিলি কাউন্সিলিং এখানে এই কেসটায় হতে পারে, তাহলে উনি একটু সাপোর্ট ফিল করবে। সেটাই, ছেলের বউ, ঢাকা না ঢাকার বাইরে আমরা শুনিনি মনে হয়। না আমরা সেটা শুনিনি আসলে, মনে হলো ঢাকাতে হতে পারে। গাজীপুরে বাড়ি, এটা আমি একটুখানি ওটা ক্যাচ করলাম যে গাজীপুরে ওনার ওই যে বাড়িতে 2 ফ্লোরে 2 জন থাকে, আর যেহেতু ওনাদের অর্থনৈতিক অসুবিধে নেই, হ্যাঁ, তাহলে ওনারা ওনারা কিন্তু কাউন্সিলিং সেবাটা আসলে নিতে পারে। আমাদের যারা ডাক্তার ওষুধ দিচ্ছেন তারাও যদি একটু বলে দেন যে হ্যাঁ, এটা মানে এটা শারীরিক বলা জরুরি। ভাবে তো একটা ওষুধ খেয়ে তো আমরা জিনিসটাকে মানে কন্ট্রোলে রাখছি, কিন্তু মানে সাইকোথেরাপি বা কাউন্সিলিং যেটাই বলি, এই সেবাটা কিন্তু পাশাপাশি নেওয়াটা খুব জরুরি। তাহলে হয় কি যে এই যে কথাগুলো উনি আমাদেরকে ফোনে বললেন, এটা উনি কারো কাছে গিয়ে যদি মন খুলে বলেন, তাহলে তো হিলিং হবে, ওনার কিন্তু অনেক ভেতর থেকে অনেক যন্ত্রণা বের করতে পারবেন উনি, সেটাও কিন্তু ওনার জন্য এই খুব উপকার। ট্রিটমেন্টে তো ম্যাডাম একটা খুবই সিগনিফিক্যান্ট পোরশন হচ্ছে যে
তার মুডকে রেগুলেট করতে শেখা, মানে মানে আন্ডারস্ট্যান্ড করতে শেখা। কারণ বিএমডি পেশেন্টদের যেটা হয় যে যখন হাই মোডে থাকে, মানে এটা তো খুবই এক্সাইটিং, এনজয়েবল, অনেক বেশি কথা বলে তখন। হ্যাঁ, তো তাদের কাছে দারুণ লাগে, কিন্তু অন্য সবার কাছে তো এটা খুবই মানে ড্যামেজিং। তো এরপরে যখন ওষুধ টষুধের পরে সব কিছু মিলিয়ে তারা আবার নর্মাল স্টেটে থাকে, ওদের অনেকের মধ্যে এটা কমপ্লেইন আসে, আমি এটা এনজয় করছি না। হ্যাঁ, কারণ মানে একটু ডিপ্রেসিভ লাগে, তো স্টেবিলাইজার দিয়ে রাখতে হয়, তো মোর স্টেবিলাইজার। তো তখন যখন ওষুধের ডোজটা একদম পারফেক্ট না হয় তার জন্য, মানে ডিপ্রেশনের দিকে থাকে, তখন ওটা আমি কখন ওই মুডটা ফিরে পেতে চাই, এরকম একটা ব্যাপার কাজ করে। আবার যখন তারা স্টেবল ফাংশনিং অবস্থায় আসে, তো তখন ভেতরে ভেতরে একটা ঝুঁকি যে কখন আবার আমি হাই হয়ে যাই। তাহলে এই স্কেলটা সম্পর্কে ওনাদেরকে এডুকেট করা এবং ট্রেন আপ করে তাদের স্কিল কম্পিটেন্সি তৈরি করা, ইভেন দ্য ফ্যামিলি মেম্বার অ্যাজ ওয়েল। তো সবার জন্য একটা ইন্টেন্সিভ থেরাপিউটিক ওয়ার্ক করতে হয়। করলে এটা এই যেটা উনি বলছেন যে হয়তো প্রতি বছরই একবার করে হসপিটালাইজড হতে হচ্ছে। আমি অনেক পেশেন্ট দেখেছি যে আমার একটা পেশেন্ট যেমন ও অন্তত 5 বছর ধরে টানা এটাকে মেনটেন করতে পারছে, আবার হয়তো ব্রেকডাউন হয়েছে, কিন্তু এই যে লম্বা সময়টা ধরে রাখা, এই সফলতা আনা যেতে পারে অবশ্যই। সেটাই, মানে খুবই জরুরি সাইকোথেরাপিটা ওষুধের পাশাপাশি হওয়াটা খুবই জরুরি একটা ব্যাপার। আশা করছি আমাদের দর্শক যা প্রশ্ন করেছিলেন, মানে এটা একটা প্রশ্ন ছিল যে ভবিষ্যৎ প্রজন্মে হবে কিনা, এটা আমরা বলতে পারি না আসলে, তাই না? তার কিরকম টানাপোড়েন থাকবে, জীবনে চাপ থাকবে কিনা, বা জেনেটিক কতটুকু মানে ট্রান্সফার হয়েছে, সেটা আমরা আসলে তো জেনেটিক ব্যাপারগুলো তো আমাদের হাতে থাকে না, আমরা তো জানি না। সেটা হয়তো দেখা গেল পরবর্তী প্রজন্মে কারো হলো না, তার পরের প্রজন্মে হলো, বা নাও হতে পারে আর কি, এগুলো আসলে আগে থেকে বলা যায় না কিছু। তো আমাদের আজকে টপিক নিয়ে তুমি একটু বলেছিলে, তোমাকে মাঝখানে থামিয়েছি, তুমি কি আরেকটু অ্যাড করবে নাকি রেজিনার কাছে যাব? ছোট করে আরেকটু যেটা আমার মনে হয় বলতে পারি সেটা হলো স্ক্রিন যে টাইম নিয়ে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে কতটুকু টাইম হওয়া দরকার। হ্যাঁ, তো এটা যেমন আমি নিজেকে প্রশ্ন যখন করি, আমার প্রচুর কাজ তো কম্পিউটারে করতে হয়, ল্যাপটপে করতে হয়, তো এটা যদি আমি কমাতে চাই সেটা তো সবসময় সম্ভব হয় না। এখন বাচ্চারা দেখছে তুমি তো এতক্ষণ ল্যাপটপে কাজ করছো, আমাদের কেন দেখতে দিচ্ছ না, এরকম। তো এখন যদি ডিসিপ্লিনটা এরকমভাবে দাঁড় করানো যায় যে আমাদের ডেইলি লাইফের সাথে কোন অংশটুকু কোন কাজটা কিভাবে যাচ্ছে, সেই হিসাবে এটা মেনটেন করা স্ট্রিক্টলি। তো এটা হলে আমার মনে হয় যে পরিবারের মধ্যে বাচ্চাদেরকে শেখানো যে ওদের জন্য যেটা অ্যাপ্লিকেবল টাইম, সেটার সাথে ওদেরকে মানানো যেতে পারে। আর কতগুলো মানে প্র্যাকটিক্যাল সাজেশন, ডুজ অ্যান্ড ডনস এভাবে যদি সেট করা যায়, যদিও ডিফিকাল্ট আমার মনে হয়। ইন্টারন্যাশনালি কি বলে, বয়সের সাথে স্ক্রিন টাইমের একটা তো রিসার্চ করা হয়েছে। হ্যাঁ, মানে বাড়বে, শুরুতে তো আর কোনো বাচ্চাই স্ক্রিনে নিশ্চয়ই যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, যে নর্মালি 4 থেকে 6 বছর এই বাচ্চাদের জন্য ধরেন 1 ঘন্টা এরকম। তারপরে তো ওদের স্কুলের প্রয়োজনে, অন্যান্য নানান কাজের প্রয়োজনে জিনিসটা বাড়ে, এবং ওদেরকে এডুকেট করা, যেটা বারবারই বলা হচ্ছে যে তুমি কি করে এই মানে গ্লোবাল যে ভার্চুয়াল লাইফ আছে, এই লাইফের মধ্যে প্রভাবিত হয়ে যেতে পারো। তাহলে সেই জায়গাটায় সবসময় এডুকেট করা, এবং বাচ্চাদের জন্য যে প্রোগ্রামগুলো আমরা সেট করছি সেটা বাবা মাকে আগে দেখতে বলা হয়, অথবা তারা সবসময় পাশাপাশি থেকে সেই জিনিসটুকু দেখবে। মানে সবসময় মানে ওই যে বাচ্চারা যেটা বলে যে তুমি তো পুলিশের মতো আমার সাথে লেগে আছো, সেটা নয়। আমি জানি যে তোমার জন্য এই জিনিসগুলো এভাবে হেল্পফুল, তোমার এই সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট এটা হেল্প করবে, ইমোশন রেগুলেশন এটা হেল্প করবে, এই গেম ইংরেজি শব্দ বলো, আমাদের দর্শকরা বলছে এরকম। আচ্ছা, তো এই যেভাবে তারা সাহায্য পাবে বা তাদের বিকাশে ভূমিকা রাখবে, সেই ব্যাপারগুলো বাবা মা যখন ওদের সাথে আলোচনার ভিত্তিতে সেট করে, তখন কিন্তু বাচ্চারা মানে। কিন্তু ইন্টারন্যাশনালি বোধহয় আছে, রেজিনা বলবে বলেছে। একটা আমি কিছুদিন আগে নিউজ পেপারে দেখলাম আইসিডিডিআরবি একটা গবেষণা করেছে, সেখানে ঢাকার বাচ্চারা 5 থেকে 6 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টার মতো কাটাচ্ছে স্ক্রিনে, যেটা তাদের জন্য ভীষণ ক্ষতিকর হচ্ছে। তো রেজিনা এবার যদি বলো। হ্যাঁ, আমি যেমন আমার কাছে যে বাচ্চারা আসে, প্যারেন্টসরা আসে নিয়ে অনেক কমপ্লেন, কিন্তু স্ক্রিন টাইম বা সারাক্ষণ এটা নিয়ে থাকছে, পড়ছে না। তখন প্রশ্ন করলে সে নিজে বলে আমি 8 ঘন্টা দেখি, কেউ বলে 12 ঘন্টা দেখি, মানে ওরা অবলীলায় বলছে। স্ক্রিন টাইম নিয়ে WHO যেটা বলেছে যে আমরা এটা প্যারেন্টসদের জন্য আমি বলতে চাচ্ছি যে আসলে খেয়াল করা যে 0 থেকে 18 মাস 0
স্ক্রিন টাইম বলে কিছু থাকবে না। তখনই তো হ্যাঁ। মোবাইলটা দিয়ে খাওয়ানো হচ্ছে হ্যাঁ বাচ্চাকে। সেটাই, সেই জন্য একদমই নিষেধ। শুধু বলা হয়েছে যে 2 বছর পর্যন্তর মধ্যে লং ডিস্টেন্সে কিছু দেখতে পারে, টিভিতে হয়তো কিছু, বাবা মার সাথে থাকলো। আর 0 থেকে 18 মাসে শুধু লং ভিডিও ডিস্টেন্স মানে কল, স্ক্রিনটা দূরে হ্যাঁ থাকবে। দূরে থাকবে, মানে মোবাইল না, সেটা টেলিভিশন। আর প্রথম যে 0 থেকে 18 মাসের যেটা, সেটা ভিডিও কলে হয়তো কাউকে যদি দেখাতে চায় বাচ্চাকে, সেটা সেটা allowed দেখতে পারে। once, এটা একটা কথা। এরপরে আসলে 5 বছর পর্যন্ত যেটা, তারা কিন্তু 5 বছর পর্যন্ত ওরা হচ্ছে সারাদিনে 1 ঘন্টা পারমিটেড, এবং 6 বছর থেকে 12 বছর অ্যান্ড অনওয়ার্ডস এটা 2 ঘন্টা। এটা একদমই মানে এস্টাবলিশড আসলে। কিন্তু আমরা কি করছি, যেমন আমার কাছে এই শিশুরা যখন বলে, নিজে থেকে বলছে আমি 8 ঘন্টা দেখি বা দেখবো না কেন, এফেক্ট কারণ কি ওকে তো হচ্ছে, ছোটবেলা থেকে ওটা ধরিয়ে হ্যাঁ, দেওয়া হয়েছে। তো এটা আমরা নিজেরা করে ফেলেছি অনেক কিছু। এফেক্টে যেটা হচ্ছে, বাচ্চারা জেদি বাচ্চা হচ্ছে, আমরা তো পাই এগুলো একদম রেগুলার সমস্যা। মনোযোগ থাকে না, পড়াশোনার রেজাল্ট আগের মতো হচ্ছে না, চোখের সমস্যা আপনি বলছিলেন, চোখে, তারপর ঘুম প্রবলেম হচ্ছে, জিনিসপত্র ভাঙচুর কারণ করছে। ঘুমাতে গেলেও ব্রেনটা তখনও জেগে আছে হ্যাঁ, কিন্তু। তারপরে সে মোবাইলটা না দিলে সে ভাঙচুর শুরু করে দিল, ইভেন খাওয়া বন্ধ করে দিল। লং টাইম বসে থাকলে যে এফেক্টটা হয়, অনেক সময় ঘাড় ব্যথা, নেক পেইন, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, এমন অবস্থা। একটা না 7-8 ঘন্টা হতে ওটাতে আছে, ওর খাবারই খবর থাকছে না। সোশ্যালাইজেশন তো আসলে কমে যাচ্ছে, কারণ তারা কি করছে, তারা সৃজনশীল কোনো অ্যাক্টিভিটিতে নেই, মুভমেন্ট নাই তো কোনো। সেটা কিন্তু ওদের ব্রেন, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং ব্রেনের বিকাশে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এই যে এক জায়গায় বসে একটা জিনিসে ফোকাস করা, কারোর সাথে কথা বলছে না কেউ, আর গেস্ট আসলে কেউ দেখতেও আসে না কেউ, সে তো মোবাইল নিয়ে আছে। সো সোশ্যালাইজেশন কিন্তু একদমই কমে যাচ্ছে। এইগুলো আর আসলে এটা অনেক তো সাইড মানে এফেক্ট। ছোটদের চাইতে বড়দের, কারণ বড়রা প্রত্যেকটা জিনিস তো বড়দের দেখে দেখেই শিখছে ওরা। যে বহু বড় মানে ইভেন বয়স্ক মানুষও, বৃদ্ধ মানুষরাও, তারা ধরেন মানে একদম স্ট্যান্ডার্ড রুলস হলো ঘুমানোর 1 ঘন্টা আগে সমস্ত স্ক্রিন থেকে দূরে থাকা, কালকে আমার সারাদিনের কী কী কর্মকাণ্ড আছে পরিকল্পনা করে শুয়ে পড়া। কিন্তু মানে অলমোস্ট অল দ্য পিপল, হ্যাঁ, তারা সবাই মোবাইল সাথে নিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এটা তো হওয়ার কথা নয়। কিন্তু বাচ্চা যখন ও মোবাইল পাশে নিচ্ছে, ওর মধ্যেও তখন এই যে আধা ঘন্টার জন্য অ্যালাউ করলাম 1 ঘন্টা, এবং 1 বছরের মধ্যে এটা 5-6 ঘন্টায় উঠে গেল। আর বাবা মায়েরা ধরেন সবাই যেহেতু ও তো বলছে 8 ঘন্টা করে দেখছে। হ্যাঁ, এরকমই আরো বেশিও হয়তো হ্যাঁ, আছে, আরো বেশি, 12 ঘন্টাও 12 বলে। ঘন্টা আছে। একটা যে টিপস তখন- বলবো, ভাই শেষ করুক আচ্ছা। তারপরে। তো আর বাবা মায়েদের মজার। যেটা, যে আমরা তো অসহায়, আমাদের যে সময় যেটা প্রায় শেষ। রিকমেন্ডেড, যে বাচ্চাদের সাথে ওদের যা দিব তা তো আমাদের, যেমন খাবার, একটা ছোট বাচ্চাকে নিশ্চয়ই খাওয়ানোর আগে মা ওই খাবারটা খেয়ে তারপরে সে খায়। তাহলে একটা প্রোগ্রাম যখন আমরা ওকে অফার করছি যে কিভাবে ওর জন্য হেল্পফুল হবে, এটা বুঝে করা। এই বুঝে করতে গেলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হবে বাবা মাকে বা ফ্যামিলি মেম্বারদেরকে, তা করার যে বাস্তবতায় পরিমাণ সময় দিতে হবে। কোনো এই যে না, পরিবারই তাড়াতাড়ি নাই। বলো, আমি আমাদের খুব সময় কুইক প্রায় একটা শেষ। টিপস বলছি, এটাকে বলে 20-20-20 টিপস বাচ্চাদের জন্য। সেটা হচ্ছে 20 মিনিট মোবাইল দেখবে বা টিভি দেখবে, যাই দেখুক স্ক্রিন, তারপরে কুইক তাকে 20 ফিট দূরে কিছুর দিকে তাকাতে বলবে। বাবা মা খেলতেও পারে এরকম করে, যে লুক দেখো, জাস্ট অনলি ফর 20 সেকেন্ড। সো 20-20-20 মানে 20 সেকেন্ড অর মিনিট, 20 সেকেন্ড এবং 20 ফিট ডিস্টেন্সে তাকাবে। তার আগে সে 20 মিনিট তো স্ক্রিনে আছে। তুমি একবার সেকেন্ড বলছো, একবার মিনিট বলছো। না, কোনটা? ফার্স্ট দেখছি আমি স্ক্রিন 20 মিনিট, তখন 20 মা মিনিট। হয়তো বলতে পারে যে লুক দেয়ার, বা ওখানে তাকাও। তাকালো, সেটা হলো 20 সেকেন্ডের জন্য। 20 সেকেন্ড, কিন্তু 20 20 ফিট সেকেন্ডের জন্য distance। তাকাবে 20 ফিট হ্যাঁ, দূরে। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিস করতে পারে। তার মানে একটা ব্রেক হচ্ছে, মানে একেবারে সারাক্ষণ না দেখে এটা কিন্তু একটা- সেইটা করলো না হয়, কিন্তু তারপরে কতক্ষণ অ্যালাউ করা হবে? অ্যালাউ তো আমি শুরুতেই যেটা বললাম, WHO এর এটাই আমরা সবাই ফলো করব। অ্যাকচুয়ালি হেলদি, আমার বাচ্চার সুস্থতার জন্য এটা জরুরি। হ্যাঁ, আস্তে আস্তে করে কমাতে হবে। মানে কত এখন রেকমেন্ডেড, কতক্ষণ? 2 আওয়ার্স মানে কত একদিনে, বয়স- 12 কত বছরের, বয়স থেকে 6 2 বছর থেকে 12 এবং 12, 14, 15 হতে পারে, সে তারা 2 ঘন্টা দেখবে। সারাদিনে 2 ঘন্টা, সারাদিনে। তার বেশি না। না, তো এখন তো আমার মনে হয় না কেউ 2 তাহলে আমরা ঘন্টা- কোথায় আছি? ওটাই সেটাই। খুবই আর খারাপ এগুলো যদি মানে অবস্থা। মানে ক্যাটাগরাইজ করা থাকতো কালচারালি, হ্যাঁ, যে আমাদের দেশের বাচ্চারা, মানে বাবা মায়ের যে প্রত্যেক বাবা মা যে ভেবে ভেবে গবেষণা করে বের করবে, এটা তো সবার পক্ষে সম্ভব নয়। তাহলে এটা কালচারাল মিনিস্ট্রি করা উচিত আমার বিবেচনায়, যে আমাদের দেশের এই বয়সী বাচ্চারা এই সমস্ত জিনিসগুলো দেখে এটা Ministry কি শিখবে। করে করবে? না, দায়িত্ব তো সবাইকেই না নিলে তখন কেউই নিবে না, তখন তো বাচ্চাগুলো স্বাভাবিকভাবে এফেক্টেড হবে। সো মিনিস্ট্রি গিয়ে প্রতি ঘরে ঘরে এনশিওর করবে। ঘরে ঘরে না, প্রোগ্রামটা তৈরি করুক। মানে মেইন সমস্যা তো হচ্ছে কোন প্রোগ্রামের মধ্যে
বাচ্চারা কিভাবে ঢুকে যাচ্ছে আমাদের কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, তাহলে আমাদের দেশের জন্য উপযোগী প্রোগ্রামগুলো তৈরি করে সেগুলো যখন বাবা মা, তখন তো বাবা মা অ্যাটলিস্ট রিলাই করতে পারে যে হ্যাঁ এটা আমাদের কালচারাল অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের সমস্ত কিছুর জন্য হেল্পফুল, অতএব এগুলো আমরা বাচ্চাদেরকে মানে ট্রেন আপ করবো গ্র্যাজুয়ালি। তো না, এই যে ধরো একটা ঘটনা হলো, আমরা যদি হ্যাঁ। জানি না সময় আছে কিনা, এই যে একটি বাচ্চা একটি মানে বাচ্চারা এরকম তো আমরা মানে বাচ্চারা সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে, এই ঘটনা তো ঘটছে। এই যে একটা ঘটনায় পুরো সারা পড়ে গেল, আমি শিওর যে আমাদের দেশের অনেক বাচ্চারাই এটা জানছে, তাই না? ঘটনাটা এখন কি- এগুলো তো কি আবার হচ্ছে? মোবাইলেও আসছে, তো সেই জন্য অনেক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে যেগুলো বাচ্চাদের জানাটা খুবই ক্ষতিকর হচ্ছে। তো কাজে সেখানেও কিন্তু স্ক্রিন টাইম থেকেই কিন্তু আসছে সেটা। তো সেই জায়গাটাতে খুব একটা অসুস্থ পরিবেশ থেকে বাচ্চারা অসুস্থ জিনিসও শিখছে। শুধু যে তার ব্রেন বা চোখের ক্ষতি হচ্ছে তা না, তা না, এটা তার তো কিন্তু emotional একটা ব্যাপার, মানসিকতার মধ্যেও মনের কিন্তু ব্যাপার। একটা নেগেটিভ মানসিকতা তার মধ্যে তৈরি হতে পারে আর কি। সেটাও একটা বড় একটা ভয়ের ট্রমাটাইজ জায়গা। হবে, এটা তো সেটাই। বেশি সমস্যা হলে। তো আমরা কি শেষ করবো? 3 মিনিট আছে, 3 মিনিটে যদি তোমরা আরো কিছু বলতে চাও তো 3 মিনিট সময় আছে। স্কিন পার্ট ছাড়া যেমন আপনি বলছিলেন, আমরা চাইল্ড প্রোটেকশনটা নিয়ে একটু বলি যে আমার বাবা মা সবাই আমার সন্তানদেরকে আমরা কতটা খেয়াল করি, কতটা মনোযোগ দিচ্ছি, খোঁজ নেওয়া, স্কুলে কি করছে সারাদিন পরে জানা, তার বান্ধবীর সাথে কি আলাপ হলো বা বন্ধুর সাথে, বা কাদের সাথে খেলছে, কোন পরিবারের সাথে মিশছে, বা কোনো আননোন লোক কেউ বা অচেনা মানুষ কোনো প্রশ্ন করলো কিনা, তোমাকে কেউ চকলেট দিল কিনা, চিপস দিল কিনা, এই যে নিজেকে সুরক্ষার, যে শিশু সুরক্ষা এখন যে অবস্থা সারা দেশে চলছে, আমরা তো এগুলো চাচ্ছি না একেবারে। আমিও অনেক কাজ করেছি প্রতিকারে, আমরা আগেও করেছি, কিন্তু আসলে এগুলো শুনতে চাচ্ছি না, একেবারেই চাচ্ছি না। মানে আমি বলবো যে এটা কে চাচ্ছে না? আমরা চাচ্ছি না, বা আমি ব্যক্তি হিসাবেও বলতে চাচ্ছি, এটা তো মানবতার ব্যাপার। একটা শিশু চোখের সামনে নাই হয়ে যাবে, সে তো নিষ্পাপ, ওর তো কোনো অপরাধ ছিল না। সেখানে এই জায়গাতে আমাদের সবারই সোচ্চার হওয়া, মানে কিভাবে আমরা আমার সন্তানকে সুরক্ষা করব। আর তো তোমরা আজকে তো স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনের ব্যাপার, হ্যাঁ ওটা তো বলেছি। এখানেও সুরক্ষার ব্যাপার আছে। স্ক্রিনে বেশি থেকে বলছিলেন যে ভালো কিছু দেখছি কিনা, আমি কি দেখছি, সেখানে আমরা মানে অন্য কিছু দেখছি কিনা যেটা শিশুর বয়স উপযোগী না, সেটা তো শিশুর জন্য ক্ষতি হচ্ছে, ওর শারীরিক মানসিক তার আচরণেরও হবে, এবং সে ভয় পেয়ে যেতে পারে, আবেগের অনেক ওঠানামা হতে পারে, সে হয়তো কাউকে শেয়ারই করছে না, হয়তো গিল্টও হয় কিন্তু যে আমি অপরাধ করে ফেলেছি, একটা কিছু অন্যায় দেখে ফেলেছি। আমাদের এরকম ফোনও এসছে যে এই হঠাৎ জায়গা, করে হ্যাঁ। অন্য একটা সাইটে চলে গেছিল, তারপরে তার খুব ভয় পেয়েছে, তার গিল্ট হবে, অপরাধবোধ কাজ করেছে আর কি। এই কারণে স্ক্রিন লং টাইম একেবারেই আমরা দেখতে দিব একদমই না উচিত আসলে। না। হ্যাঁ। তারপরে যেমন 2020 যে রুলস, আরো একটা রুলস যেমন যে মানে সপ্তাহে একদিন আমরা কোনো একটা সন্ধ্যার পর থেকে কেউ কোনো স্ক্রিন দেখবে না, মানে তারা সব বসে বসে গল্প করবে, পুরনো দিনের ছবি দেখবে না, এরকম। তো এই যে প্র্যাকটিসগুলো কালচারালি তৈরি করা উচিত। আবার যেমন সিনেমায় যাওয়া, যে হ্যাঁ আচ্ছা আমরা এরকম একটা সিনেমা তৈরি হয়েছে আমাদের দেশে, আমরা সবাই মিলে সেটা দেখব, বা বাসাতেও সেটা দেখা, মানে সো দ্যাট ওদের মধ্যে একটা হেলদি কালচার গড়ে ওঠে যে হাউ টু ম্যানেজ দেয়ার ওন ডিমান্ড। পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। দুজনকে অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, এবার শেষ ঘন্টা বেজে গেছে। সুপ্রিয় দর্শক, আমাদের এবার একদম সময় শেষ করতেই হবে প্রোগ্রাম। আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি যে প্যানিক অ্যাটাক কী, প্যানিক অ্যাটাক কেন হয়, প্যানিক অ্যাটাক এক ধরনের অসুস্থতা, প্যানিক অ্যাটাক কেন হয়, এবং প্যানিক অ্যাটাক যখন হয় তখন এর কী ধরনের চিকিৎসা আমাদের করতে হবে, প্যানিক অ্যাটাক হওয়ার পরে আমরা সেই মানুষটির চিকিৎসাটা কিভাবে নিশ্চিত করব, কী ধরনের চিকিৎসা তার প্রয়োজন হবে, সেটা আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।